তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি নোবেল। আমি মিরপুর থেকে আসছি। জি আমি আজকে যে ঘটনাটি শেয়ার করবো সেটা হচ্ছে আমার বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। জি ঘটনাটি ঘটেছে 2008 সালের দিকে। 2008 সালে আমার বোন তখন মিরপুরের লালকুটির থাকতো। তো আমার বোনের ফ্যামিলিতে ছিল আমার বোন আর আমার ভাগিনা আর দুলাভাই, এই তিনজন। দুলাভাই তখন সাভারের দিকে জব করতো। তো আমার বোন আর হচ্ছে আমার ভাগিনা সারাদিন বাসায় থাকতো। তো লালকুটির যে বাসাটা থাকতো সেই বাড়িটা ছিল হচ্ছে টিন শেড বাসা। তো বাসাটার আমি একটু বর্ণনা দিই। বাসাটা টিন শেড বাসা, 5টা রুম ছিল। তো আমার বোন যে রুমে ছিল সেই রুমটা ছিল একটু ছাদ ঢালাই করা পাকা, আর বাকিগুলো ছিল টিন শেড রুম। তো আর রুমে বাড়িটার মাঝখানে একটা বড়ই গাছ ছিল। তো বাকি যে ভাড়াটিয়া গুলা ছিল তারা দেখা যাচ্ছে যে সবাই বেশিরভাগই গার্মেন্টসে চাকরি করতো। তো সকালে তারা চলে যেত, আসতো হচ্ছে রাত্রের দিকে। তো আমার বোনের সাথে তাদের যোগাযোগ খুব বেশি একটা হইতো না। তো আমার বোন সারাদিন ওই বাসায় একাই থাকতো আমার ভাগিনাকে নিয়ে। তো যখন এরকম আমার বোন থাকতো, তো দেখা যাচ্ছে দুপুরবেলা হঠাৎ করে দেখা যাচ্ছে আপুর রুমে নক করছে কেউ হয়তো। তো দরজা খুলে দেখে যে কেউ নাই। তো আবু হয়তো ভাবলো যে হয়তো ভুল শুনছে বা আশেপাশে কেউ সাউন্ড করছে, এই জন্য সে চলে গেছে। পরবর্তীতে আবার কেউ নক করছে, নক করার পরে দেখে যে একই অবস্থা। তো ওই দিনের মতো ওইখানে চলে যায়। পরে আরেকদিন এরকম হয় যে নক করছে, দুলাভাই আসছে কিন্তু আপু যখনই ওই দুলাভাইকে দেখছে বডিটা ক্লিয়ার ছিল, বাট ফেসটা ক্লিয়ার দেখা যেত না, একটু ঝাপসা ঝাপসা লাগতো। তো আপু ভাবলো, জিজ্ঞাসা করলো যে তুমি এই টাইমে এখন? তো কোনো কথা না বলে সে স্টেট রুমের ভিতর চলে গেল। তো রুমের ভিতর চলে যেতে গিয়া ভিতর রুমে গিয়া দেওয়ালের সাথে ভেদ করে সে অদৃশ্য হয়ে গেল। তো এইটা দেখে তো আপু অবাক হয়ে গেছে। তো আপু সাথে সাথে দুলাভাইকে ফোন দিছে যে তুমি কোথায়? তো দুলাভাই বলতেছে যে আমি তো অফিসে। তো দুলাভাই জিজ্ঞাসা করলো কেন, কিছু হয়েছে কিনা? পরে আপু বলে না, আপু বিষয়টা স্কিপ করে যায়। তো আপু আর ওই দিন কিছু বলে না। তো আমার ভাগিনা যে ছিল, ওর বয়স 2.5 বছর মতো ছিল। তো ও একদিন আপু রান্না করতেছে, হঠাৎ করে একদিন দেখে যে ও রুমের ভিতর নাই। পরে দেখে যে বাথরুমের ভিতর থেকে কান্না শব্দ আসতেছে। তো তখন ও তো ভিতরে গিয়া সিটকেট লাগাই দিছে। এখন ও বাচ্চা মানুষ সিটকেট লাগাইতে পারছে, বাট ওর তো খোলার মতো কোনো সেন্স কাজ করতেছে না। তো অনেকক্ষণ প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে ও ওইখান থেকে। পরে ও নিজেই ওইটা খুইলা বের হইতে পারছে। এইভাবে আসলে দিন কয়েকদিন পর পর এরকম ঘটনা হয়। এরকম হয়েছে যে দেখা যাচ্ছে যে আপু রান্না করতেছে, হঠাৎ করে পিছন থেকে আয়সা দুলাভাই আয়সা জড়া ধরছে। কিন্তু আপু যখনই মুখ পড়িয়া দেখে যে কেউ নাই। মানে এই ঘটনাগুলা ডে বাই ডে দেখা যায় ঘটতেই থাকে। আর সবচেয়ে মানে অবাক বিষয়টা হচ্ছে আপু দেখতো যে দুলাভাই আসছে, বাট তার ফেসটা কখনোই ক্লিয়ার সে দেখতো না। কিন্তু তার পরনে যে শার্টটা থাকতো, যে প্যান্ট থাকতো, সে যেভাবে পকেটে কলম রাখতো, ঠিক সেম ওইভাবে ওই মানুষটা আসতো, কিন্তু তার ফেসটা কখনোই বোঝা যেত না। তো একদিন এরকম হয় যে আপু দুলাভাই আর তারা রাত্রে ঘুমাইছে। তো আমি ঘুমানোটা একটু বর্ণনা দিই। খাটটা ছিল উত্তর দক্ষিণের দিকে, আর যেহেতু বাচ্চা মানুষ ছিল তো স্পেসের জন্য তারা হচ্ছে পশ্চিম দিকে মাথা আর পূর্ব দিকে পা দিছে। তো আপু দুলাভাই শুইছে হচ্ছে উত্তর সাইডে, তারপরে আপু শুইছে, তারপরে লাস্টে শুইছে যে ভাগিনা। তো আমরা সাধারণত শোয়ার সময় যে কাজটা করি যে মশারি টানাই। তো মশারি টানার সময় আমরা দেখা যাচ্ছে তোষক বা ওই সাইড দিয়ে আমরা ফোল্ড করে দিই যাতে মশা না ঢুকতে পারে। তো আপু ওইভাবে দিয়া এটা রাউন্ড দিয়া রাখছে যাতে মশা না ঢুকতে পারে। তো ঘুমাইছে। তো হঠাৎ করে প্রায় মধ্য 3টার দিকে হঠাৎ করে আপুর ঘুম ভাঙছে। ঘুম ভাঙা দেখে যে আপু খেয়াল করলো যে আমার যে ভাগিনা সে নাই। তো আপু হঠাৎ করে ভাবলো গেল কোথায়। পরে ভাবলো যে হয়তো নিচে পড়ে আছে গড়া খায়। কিন্তু আপনারা একটা জিনিস নোটিস করছে যে একটা মানুষ বা কেউ যদি বিছানার দিকে নামে, মশারিটা কিন্তু ফাঁকা হয়ে থাকার কথা। কিন্তু আপনার ওই জিনিসটা নোটিস করলো যে মশারির কোনো সাইড দিয়ে কোনো ফাঁকা নাই। অর্থাৎ একটু একটা মানুষ যে নামছে তার তো একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপটা নেই। পরে আপু তাড়াতাড়ি করে নেমে পাকের ঘরের দিকে গিয়া দেখতেছে আমার ভাগিনা কান্না করতেছে। তো আমার ভাগিনা বয়স যেহেতু 3 বছরের মতো ছিল, মোটামুটি কথা টুকটাক বলতে পারে। তখন আপু জিজ্ঞাসা করলো যে তুমি এখানে কিভাবে। পরে ও যেটা বললো ওর বাসার মতো যে আব্বু ওকে নিয়ে আসছে, অথচ আব্বু যে বিছানার ভিতরে ঘুমাচ্ছে। তো এই জিনিসটা হওয়ার পরে আপু আরো ঘাবড়ে গেল। তো একদিন এরকম দেখা যাচ্ছে আব্দুল্লাহ ভাই অফিসে গেছে, তো সারাদিন আপু একাই বাসায়।
তো ওই দিন দেখলো যে হঠাৎ করে দরজার, অন্য দিন দেখে যে দরজার সাউন্ড হইতো, নক করতো, কিন্তু এই দিন আর কোনো নক হয় নাই, সরাসরি আপুরে কে জানি পিছন থেকে এসে ধরছে। তো আপু মনে করছে যে এবার যখন পিছনে ফিরে দেখে যে কেউ নেই, তো আপু ওই দিনের পরে আরো বেশি ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে। তো আপু তাড়াতাড়ি দুলাভাইয়ের ফোন দিছে, আর দুলাভাইয়ের ফোন দেওয়ার পরে দুলাভাইয়ের আসে, মানে ওই এলাকায় দুলাভাইয়ের এক ভাগিনা ছিল, তো তাকে বসে, তো আপু অসুস্থ হওয়ার পরে তাকে নিয়ে হসপিটালে রাখছে। তো ওই ঘটনার পর থেকে আপু মোটামুটি ভালোই অসুস্থ হয়ে পড়ছিল। পরবর্তীতে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়, ওইখানে প্রায় 7 দিনের মতো ট্রিটমেন্ট করা হয়। আর এদিকে যে ওই বাসাটা মানে দুলাভাইয়ের ব্যস্ততার কারণে ছাড়তে পারেনি তারা। পরবর্তীতে যখন আপু বেশি অসুস্থ হয়ে যায় তখন তারা বাড়িটা ছেড়ে দেয়। তো বাড়িটা ছেড়ে দেওয়ার পর তারা, আমরা যেটা শুনতে পারি যে ওই বাড়িটা একটু সমস্যা ছিল, ভৌতিক একটা সমস্যা ছিল, যে আগের মালিক ওই বাড়িঘর সহকারে ওই বাড়িটা বিক্রি করে, সেকেন্ড মালিক ওই বাড়িটা কিনে ওইটা ভাড়া দেয়। আর ওইদিকে স্থানীয়রা বলছে যে ওই বাড়িটাতে একটু সমস্যা, এই জন্য আগের মালিক চলে গেছে। তো পরবর্তীতে আমার আপু গাজীপুরে চলে যায়, গাজীপুরে ওইখানে থাকে। আমার আপুর একটা আবার সমস্যা ছিল, আমরা যেটাকে বোবা জিন বলি, ওই বোবা জিন তার উপর ছোটবেলা থেকে তার উপর ভর করতো। তো এই রিসেন্টও আমি একদিন তার বাসায় গেছিলাম। তো আগে বলতো যে আমার প্রায় বোবা ধরে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমার ভাগিনা তো এখন স্কুলে মাদ্রাসা পড়ে, তো দেখা যায় দুপুরবেলা যখন কাজটা শেষ করে সে একটু শোয়ে রেস্ট নেয়, তখন দেখা যাচ্ছে ওই ফাঁকে ঘুমের তলে ধরে বসে। তো একদিন হয়েছিল আপু শুইছে, ওই টাইমে হঠাৎ করে একটা কিছু তার উপরে ভর করছে। তো ওই মুহূর্তে সে ওইখানে বোবার জিনের সাথে যে দস্তাদস্তি করার পর একসময় নিস্তেজ হয়ে গেলে আপুকে ছেড়ে দেয়। তো ওইখানে দেখা যাচ্ছে আপুর শরীরে যে আচর করছিল ওগুলা তার শরীরে করে দিচ্ছি। আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন এবং আপনার পুরান ঢাকায় কোথায় বাসা যদি একটু বলতেন আমাদের। আমি ফাহাদ বলছিলাম, আমি লালবাগ থাকি, লালবাগ শেখ সাহেব বাজার। তো আমাদের এলাকাটা মেইনলি হিন্দুদের আবাসস্থল বলা যেতে পারে। 1970 থেকে 80 নাগাদ ওই এলাকায় এখনো প্রচুর হিন্দু বাস করে। আশপাশে লালবাগের মধ্যে মনে হয় 90% হিন্দু ওই এলাকায় থাকে। আপনি বলছেন জায়গাগুলোর নামও আপনার কাছে? হ্যাঁ, জায়গাগুলো হচ্ছে যেমন আমার বাসা হচ্ছে গঙ্গারাম বাজার, তারপর সুবল দাস রোড, জগন্নাথ সাহা রোড। তো এই কয়েকটা এলাকা, বিশাল এলাকা। যেমন গঙ্গারাম বাজারে আমার এলাকায় 2টা মসজিদ, পাশাপাশি 2টা মন্দির, পাশাপাশি 2টা মন্দির, একটা কালী মন্দির, একটা দুর্গা মন্দির। তো হিউজ এরিয়ায় ওদেরই বাস। আপনি আরেকটা কথা বলছিলেন যে আমি বলছিলাম যে পুরনো ঢাকা থেকে অনেকেই আসেন এবং ওইখানে খুব আজব সব ঘটনা ঘটে, অনেক ভয়ের অনেক কিছু ঘটে। আপনাদের পাড়াতেও আপনাদের মহল্লাতেও এরকম ঘটনা অনেক আছে। আপনারা দুজনেই একই জায়গা থেকে এসেছেন। আপনি বলছেন যে ওটা একসময় বুড়িগঙ্গা নদীর পাড় ছিল। হ্যাঁ, আমি যদি এটা ক্লিয়ারলি বলতে চাই তাহলে আমাদের যে লালবাগ কেল্লাটা আছে, লালবাগ কেল্লার যে টিলা, এটাতে আগে বুড়িগঙ্গার পানি এসে আসতো, তীর ওইটা ছিল। তো যেন মানে বাহির থেকে কেউ আক্রমণ না করতে পারে, তখন আমরা শুনেছি যে ওই টিলা থেকে নাকি নিজেদের প্রোটেক্ট করতো ওরা। তো ওইটা ছিল বুড়িগঙ্গার তীর। তো আমাদের যে এলাকাটা, যেটা বিশেষ করে আমরা থাকি, এটা আমি বলতে পারবো একভাবে যেটা বুড়িগঙ্গার তীর ছিল, হয়তো 30-40 বছর আগে এটা শ্মশানঘাট ছিল। শ্মশানঘাট, হ্যাঁ। আপনি আমাদের থেকে আরেকটু ভিতরে যান, যেমন আমার সাথে আমার ফ্রেন্ড আসছে রাব্বি, ওদের বাসা নবাবগঞ্জ। তো নবাবগঞ্জ থেকে কিছু দূরেই গেলে আপনি দেখতে পাবেন শ্মশানঘাট। এটা পড়েছে আপনার, ওটার নামই, এলাকার নামই শ্মশানঘাট, কেল্লার মোড় বলা হয়, কেল্লার মোড় শ্মশানঘাট। তো এটা হচ্ছে যদি আমাদের লালবাগ মানে শেখ সাহেব বাজার, গঙ্গারাম বাজার এগুলো এলাকায় যান, আপনি দেখবেন যে এটা ন্যাচারাল, সবাই দেখছে, সবাই শুনছে, কেউ বিশ্বাস করছে, কেউ করছে না, কিন্তু যারা দেখছে তারা বিশ্বাস করছে। কি হয় আপনাদের এলাকায় একটু যদি বলতেন? আমি যদি বলতে চাই তাহলে আমাদের বাসাটা হচ্ছে বাসার দেয়াল মসজিদের দেয়াল সাথে, মানে আমাদের বাসা থেকে পশ্চিম দিকে, আমাদের গলি থেকে যখন আপনি ঢুকবেন তখন পশ্চিম দিকে বাসা হচ্ছে ডক্টর হাফেজ আব্দুল গনি সাহেবের। উনি ডক্টরও ছিলেন, ইভেন হাফেজও ছিলেন। তো আমরা এই এলাকায় আসি 1994-এ। তো আমরা শুনেছি, আমরা দেখিনি যে উনার বড় মেয়ের 2টা সন্তান হয়েছিল তখন। তো ওই 2টা সন্তান মারা গেছিল, কিন্তু হাফেজ সাহেব কেন জানো ওই 2টা বাচ্চাকে বাসায় কবর দিছিল। এবং তারা কিভাবে মারা গেছে আপনার এটার ব্যাপারে আমরা কেউই কিছু জানি না, হয়তো আমাদের কাছে এখন রয়ে গেছে, এটার ব্যাপারে আমরা কিছুই জানি না। আচ্ছা। তো ওইখানে কবর দেওয়া হয়েছিল বাচ্চা 2টাকে। তো তারপর থেকে ঘটনাটা এমন ঘটছে যে যার বাচ্চা, উনি হচ্ছে ফাতেমা আন্টি প্রায় পাগল, প্রায়
স্বাভাবিক, খুবই স্বাভাবিক। খুবই স্বাভাবিক, কিন্তু যেটা স্বাভাবিক ছিল না সেটা হচ্ছে কবরের সামনে গিয়ে কথা বলাটা। আচ্ছা, উনি প্রায় কথা বলতো, কবরের সামনে গিয়ে বসে কথা বলতো বাচ্চাদের সাথে। মানে একটা মা বাচ্চাদের সাথে কথা বলছে দেখলেই বোঝা যায় যে বাচ্চাদের সাথে কথা বলছে। তো উনি কথা বলতো। তো হাফেজ মানে আব্দুল গনি সাহেব যেহেতু হাফেজও ছিলেন, উনি ডাক্তারও ছিলেন, উনি 2 ধরনের ট্রিটমেন্ট করেছেন। বাট উনি ওনার মেয়েকে হয়তো উনি রিটার্ন করতে পারেননি। সাইকোলজি হোক বা এটা আপনি মানে সুপার ন্যাচারাল পাওয়ার হোক, যেটাই হোক, কিন্তু উনি পারেনি। তো ঘটনাটা ঘটছে, তারপর হচ্ছে উনি হাফেজ আব্দুল গনি সাহেব আমাদের যে মসজিদটা বাইতুল সালাম মসজিদ, ওই মসজিদের তাবলিগি জামাতের আমির ছিলেন। আচ্ছা। তো উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তো ফজরের নামাজ উনি স্বাভাবিক মসজিদে গিয়েই পড়বেন। এটা আমাদের মহল্লার সবাই জানে, এটা একবারে ওই এলাকা জুড়ে ঘটনা, এটা একবারে সত্য ঘটনা। আপনি যদি এলাকায় যান জানতে পারবেন, কারণ অনেকেই আমি শুনি ফেসবুকে বা অনলাইন মিডিয়াতে লেখে যে এখানে যারা আসে তারা নাকি বানিয়ে গল্প লিখে আসে। তো আমার তাদের উদ্দেশ্যে বলা থাকবে আপনি এলাকায় যে একটু খোঁজ নিবেন যে এগুলো সত্য ঘটনা। থ্যাংক ইউ। ঠিক আছে, তো আমরা এখানে শুধু শুধু আসিনি, সত্য ঘটনাই বলতে, যে যা ঘটছে তাই বলছি। তো ঘটনা ঘটেছিল, উনি অজু করতে গেছে, উনি লুঙ্গি পরা অবস্থায় ছিল, উনি একটা মানে যে আমরা যা দেখেছি পরের দিন সকালে। তো উনি উনার মানে সকালবেলা উনার লাশ পাওয়া গেছে। উনার লাশটা ছিল এই যে তখন তো এত এস্টাবলিশ ছিল না এলাকা, তো ওইখানে পানি মানে পাবলিক কল থেকে পানিগুলো ইয়েতে জমা করা হইতো একটা ট্যাঙ্কের মতো। আচ্ছা 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 আচ্ছা। তো ওই ট্যাঙ্কের ভিতর উনার মাথাটা ঢুকে মানে উল্টো অবস্থায়, মাথা নিচে পা উপরে এই অবস্থায়। তো অনেকেই ধারণা করছে এটা একটা মার্ডার, বাট তার বডিতে কোনো স্ক্র্যাচ পাওয়া যায়নি। এবং উনি উনার গাছ লাগানো একটা পোস্টমর্টম হয়েছিল, আপনি বলছিলেন। পোস্টমর্টম হয়েছিল, সেখানে কোনো অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি, মানে বডিতে কোনো দাগ পাওয়া যায়নি। আর উনি যে বাঁচার চেষ্টা করেছে এটার প্রমাণ ছিল তার আশপাশে। উনার গাছ লাগানো খুব ভালো শখ ছিল, উনার হবি ছিল হয়তো। উনি ভালো গাছ লাগাতেন, অনেকগুলো গাছ লাগাতেন, কলা গাছ, এই গাছ, ওই গাছ, উনার ভরা ছিল। তো সব গাছগুলো জ্বর থেকে মাটি থেকে তুলে ফেলছে উনি। মানে উনার হাতে গাছের যে ডালপালে মানে গাছের উপরের অংশের যে ইয়েগুলো ওনার নখে নখে ঢুকে, মানে মানুষের যে বাঁচার যে ইচ্ছা, এটাই তার দেখে বোঝা গেছে। শেষ মুহূর্ত পর্যন্ত উনি চেষ্টা করেছে, কিন্তু কেউ আঘাত করেছে, কেউ জোর করেছে না, এইরকম কোন কিছু প্রমাণ। একটা মানুষকে আপনি 70-80 কেজি মানুষকে সম্পূর্ণ টার্ন করে দিবেন, অবশ্যই সে ইচ্ছে করে উল্টো হয়ে যাবে না। তো একটু তো দাগ থাকার কথা ছিল যদি এটা একটা মার্ডার হতো। তো এরকম কিছু কিন্তু হয়নি। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে যদি হয় ঘটনাটা যে আমি ক্লাস 10-এ পড়ি, তখন আমাদের 2008-এ মার্চ এপ্রিলের দিকে মনে হয় আমাদের এসএসসি পরীক্ষা হয়েছিল। তো আমার ঘরের 2 দিকে জানালা, পশ্চিম দিক আর দক্ষিণ দিক। তো এখনো মানে যদি আমি নাম বলতে চাই, আমার গার্লফ্রেন্ড মোহনা, ও প্রায়ই বলে যে তুমি জানলা লাগায় ঘুমাবা, জানলা খুলবা না। ও প্রায় রাতে ফোন দিয়ে যে জানলা লাগানো নাকি গেট লাগানো নাকি, ও এখনো ভয় পায় এটা নিয়ে। যাবো আমরা এখন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসনার্স, আমি হাসিব মিরপুর থেকে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করবো রসুল ভাই, সেটা একটি পেয়ারাইশ লাশকে কেন্দ্র করে ঘটনাটি। তো আচ্ছা, আমাদের দেশে মানে যে সকল লাশগুলো পাওয়া যায়, যেগুলোর কোনো নাম ঠিকানা বা পরিচয় থাকে না, তো সেগুলো আমাদের দেশে কিছু সংস্থা আছে যে লাশগুলাকে নিজ দায়িত্বে তারা দাফন করে দেয়। তো সঙ্গত কারণে আমি সেই সংস্থাগুলোর নাম উল্লেখ করতেছি না। তো ঘটনাটি ঘটে একটা বেয়ারিশ লাশকে কেন্দ্র করে। তো সেই লাশটি 2 দিন পুরনো লাশ ছিল। তো যখন লাশটি কালেক্ট করা হয়, কালেক্ট করার পর নর্মালি যে বেয়ারিশ লাশগুলোকে পোস্টমর্টম যে ফর্মালিটিস গুলো থাকে সেগুলো পূরণ করে দাফনের উদ্দেশ্যে আর কি পাঠানো হবে। তো যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তো সেই লাশটিকে ক্যারি করবে। তো লাশটিকে সব ফর্মালিটিস পূরণ করে লাশটিকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হলো নির্দিষ্ট স্থানে দাফন করার জন্য নিয়ে যাওয়ার জন্য। তো অ্যাম্বুলেন্সের ড্রাইভার লাশ নিয়ে রওনা দিলেন। তো পথিমধ্যে রওনা দেওয়ার পথে তার কিছু দূর মানে মোটামুটি যাওয়ার পর তিনি পিছন থেকে যেটুকু বুঝতে পারলেন যে তার গাড়ির ভিতরে যে লাশটি আছে সেখান থেকে একটা গোঙানোর শব্দ, যেটা মানে গলাতে প্রেসার দিয়ে যদি কান্নাকাটি করে কেউ, সে ধরনের একটা গোঙানোর শব্দ আসে। তো সেরকম একটা গোঙানোর শব্দ পাচ্ছেন। তো সেই শব্দটা সে একটু স্পষ্ট শোনার জন্য গাড়িটা থামালেন। তো থামানোর পর চিন্তা করলেন যে না, এবার শব্দ হচ্ছে না। তো তিনি আবার গাড়ি চালাতে শুরু করেন।
তো তার সাথে আবার একটা অ্যাসিস্ট্যান্টও ছিল। তো কিছু দূর যাওয়ার পর সে অনুভব করতে পারতেছে যে সে যখন ড্রাইভ করতেছে তার কাছাকাছি সিটের পেছনে কেউ একজন আছে যার নিঃশ্বাসটা সে অনুভব করতে পারতেছে। তো এর মতো এক পর্যায়ে সে তার ফ্রন্টে যে লুকিং গ্লাসটা ছিল সেটার দিকে তাকায়। তাকানোর পর দেখতে পারে সেই লাশটি বসে বসে কাঁদতেছে। তো সেই অবস্থাটা দেখার পর রাসেল ভাই সে এক প্রকার মানে নিজেও বুঝতে পারে না কি করবে। তো এক পর্যায়ে সে গাড়িটা আবার থামায়। পাশের যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে আর বলার সাহস পাচ্ছে না, কারণ সে যদি ভয় পেয়ে যায়, কারণ সে তার থেকে অনেক ছোট। তো তিনি গাড়িটা থামায় ছেলেটাকে বলে যা সিগারেট নিয়ে আয়। তো ছেলেটা সিগারেট আনতে যায়। তো উনি গাড়ি থেকে একটু নেমে অ্যাম্বুলেন্সের দরজাটা একটু খুলে চেক করে যে আসলে কি মানে যা দেখছে তার কতটুকু সত্যি। তো খুলে দেখার পর দেখে লাশটি যেভাবে ছিল সেভাবেই আছে। তো তিনি সাহস করে আবার চালাতে শুরু করে, কোনো দিকে ধ্যান না দিয়ে, কারণ এরকম হতেই পারে চিন্তা করে সে আবার গাড়ি চালাতে শুরু করে। তো এবার কিছু দূর যাওয়ার পরে তার নিজের কাছে শরীর ভারবার মনে হচ্ছে এবং সে আবার সেই ঘুমানোর শব্দটা, সেই কান্নার আওয়াজটা খুব স্পষ্ট শুনতে পাচ্ছে। নীরব রাস্তা, তিনি চলার মধ্যে গাড়ির যেহেতু গাড়ির সব গ্লাস লাগানো, স্পষ্ট শব্দটা শুনতে পাচ্ছে। তো শোনার পর সে আবারও একটু সাহস করে লুকিং গ্লাসে তাকায়, দেখে সেই একই ঘটনা। লাশটি হাঁটু গেড়ে বসে সেই লুকিং গ্লাসের দিকে তাকে কাঁদতেছে। তো রাসেল ভাই এখানে বলে রাখা ভালো, লাশটি এক প্রকার একটু বিভৎসই ছিল। লাশটি প্রায় শিরোচ্ছেদ করা ছিল, মানে লাশের মাথাটা আলাদা ছিল। তো পোস্টমর্টমে রাসেল ভাইয়ের মাথাটা সেলাই করে যেভাবে দেওয়া দরকার সে হয়ে দিয়েছে। তো সে এরকম ভাবে যখন আবারও দেখে, তো এক পর্যায়ে রাসেল ভাই লুকিং গ্লাসে তাকানোর পর এরকম বিভৎস ছবি দেখার পর নিশ্চয়ই তার ড্রাইভিং করার মতো কি শিয়াটা থাকে না। তো সে আবার একটা ব্রেক নেয়, এবার চিন্তা করে কি করবে। তো পাশের যে স্ট্যান্ড ছিল তাকে নিয়ে চায়ের দোকানে বসে গাড়িটা রেখে একটু দূরে চাটা খেয়ে চিন্তা করে না পৌঁছাতে হবে, যেহেতু তার এটা ডিউটি, কিছু করার নেই। তো সে একটু দোয়া কালাম পরে একটু সাহস নিয়ে সে কি করে ওই ফ্রন্টের যে লুকিং গ্লাসটা সেটা একটা কাপড় দিয়ে বেঁধে রাখে, যাতে লুকিং গ্লাসে মানে আর কিছু না দেখতে পারে। তো এইভাবে সে আবার রওনা দেয়। তো রওনা দিয়ে সে যে জায়গায় দাফন করা হয় সেই জায়গায় পৌঁছায়। তো দাফন করানোর জায়গায় যিনি থাকেন আর কি, রমিজ মিয়া, উনি ওই লাশগুলাকে নিজ দায়িত্বে রিসিভ করে নিজ দায়িত্বেই জানাজা করে তারপর দাফন কাফন সম্পন্ন করেন। তো ওই লাশটার অবস্থা আসলে আমি আগে বলেছিলাম যে মানে খুব বিভৎস অবস্থা, এটা একদম প্যাকিং করা, কোনোভাবে এটাকে গোসল দেওয়ানো সম্ভব না। তো রমিজ মিয়া ওদিন আসলে মানে নিজের ভুলবশতই বা যে কোনো কারণে লাশটা আর জানাজা দেওয়া হয়নি। তো লাশটাকে তিনি কোনোভাবে যেভাবে দরকার কয়েকজন ওনার 2জন অ্যাসিস্ট্যান্ট থাকে কবর করার জন্য, তো খুঁড়ে লাশটাকে দাফন করেন। তো লাশটাকে দাফন করে সেদিন রাতে তিনি ঘুমান। তার ঘরটা ছিল রাসেল ভাই কবরস্থানের ভিতরেই, কবরস্থানের বাউন্ডারির ভিতরে তার ঘরটা, ছোট্ট একটা ঘর, সেখানে তিনি থাকতেন আর কবরস্থান দেখাশোনা করতেন। তো লাশটা দাফন করা সম্পূর্ণ হওয়ার পর সেদিন রাতে তিনি সবসময় মতো ঘুমাতে যান। তো ঘুমাতে যাওয়ার পরে ফজরের নামাজ পড়তে তিনি যখন ওঠেন, দেখেন সেই নতুন কবরটা যেটা আজকে দাফন করছে, সেই কবর থেকে মাটিটা খোঁড়া এবং লাশের যে হাতটা ছিল সেই হাতটা বের করা, একদম স্ট্রেটলি সোজা করে বের করা। তো এই জিনিসটা তিনি দেখে ফার্স্ট টাইম চিন্তা করেন যে না, হয়তো বা কুকুর বা শিয়াল থাকে যে মাটি খুঁড়ে ফেলে, কিন্তু কবরস্থানটা পুরো বাউন্ডারি করা। তারপর তিনি যখন সামনে যায়, তো রাসেল ভাই লাশ যদি হাত উঠে আসে, লাশ কিন্তু আমরা জানি দাফন করলে চটা দেয়, তারপর বাঁশ দিয়ে বিভিন্নভাবে দাফন করে রাখা হয় যাতে মানে ইয়ে করা না হয়। তো লাশটা একদম স্ট্রেটলি হাতটা এইভাবে বের করা, মনে হচ্ছে যে কবরের সাথেই তার বডিটা লাগানো, এরকম অবস্থায়। তো ওই অবস্থায় সে দেখার পরে সে মোটামুটি মাটি দিয়ে তাকে আবার কাভার করে ওইভাবেই রেখে আবার চলে যান ফজর নামাজ টামাজ পড়ে। তো পরের দিন রাতের বেলা যে হয় যে তিনি সেম জিনিসটাই এবার আবার দেখেন। এবার দেখার পর তিনি চিন্তা করেন যে এটা তো স্বাভাবিক কিছু না, কারণ এভাবে কিভাবে হয়। তো তিনি এই ভয়ে তো এবার হুজুরকে ডাক দেন, তাদের যে মসজিদের যে ইমাম হুজুর ছিল, তখন তিনি ডাক্তার দিয়ে তাদেরকে নিয়ে আবার বলে যে না ঠিক আছে, সে হয়তো ভুল হয়েছে, শিয়াল কুকুর তো উঠে ফেলতে পারে লাশটা। তো লাশটাকে আবার ঠিকভাবে দাফন করা হলো। তার সেদিন রাতে রাসেল ভাই সেই রমিজ মিয়া স্বপ্নে দেখেন যে সেই লাশটা বলতেছে তাকে স্বপ্নের মধ্যে যে আমি মুসলমানের বাচ্চা হওয়া সত্ত্বেও আমাকে জানাজা ছাড়াই দাফন করলি, এত সব লাশ দাফন করলি, সব লাশের জানাজা হয়েছে, আমি কি জানাজা পাবো না? ঠিক এই স্বপ্নে তার ঘুমটা ভেঙে যায় এবং সে ঘুম থেকে সে উঠে দেখে যে রাসেল ভাই সেই লাশটা কবর থেকে সম্পূর্ণভাবে উঠানো। তো এবার তিনি এই ঘটনাটা সম্পূর্ণ তাদের পার্শ্ববর্তী যে ইমাম হুজুর থাকে তার সাথে শেয়ার করেন। তারপরে সে লাশটিকে
খুবই অবশ্যই। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি সবসময় ভালো তোলে, তাই আমি চেষ্টা করি আপনার মতো ভালো থাকতে। আমি তুষার মাহমুদ, থাকি সৌদি আরবের আলদোয়াদনি শহরে। আমি এখানে একটা টরন্টো কোম্পানিতে জব করি। আমার দেশের বাড়ি বরিশাল, জেলা থানা দুইটা জেলা গেছে। বাকি যে পরিচয়গুলো আছে কিছু প্রবলেমের কারণে আমি গোপন রাখলাম। আজ যে আমি আপনার সাথে ঘটনাটা শেয়ার করব সেটা আমার নিজের সাথে ঘটনাটা ঘটে 2015 সালে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। তখন আমি বাংলাদেশে। তো আমি আমার মূল ঘটনায় আসি। আমার বাবা হঠাৎ করে রাত্রে অসুস্থ হয়ে পড়ে, এতটাই অসুস্থ তাকে সাথে সাথে মেডিকেল নিয়ে যেতে হবে। তো আমার ফোনে একটা অ্যাম্বুলেন্স চালায় সেই লোকের নাম্বার ছিল, তাকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে তাকে বললাম, ভাইয়া দেখেন আমার বাবা তো খুব অসুস্থ, আমার বাবাকে তো মেডিকেল নিয়ে যেতে হবে, আপনি কি একটু আসতে পারবেন? সে বললো ঠিক আছে ভাই, আমি আসতেছি এখনই। তো সে আসলো, তখন রাত বাজে 12টা। তো তার অ্যাম্বুলেন্সে করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেতে যেতে 40 মিনিটের মতো টাইম লেগে যায়। তো যে তারপরে নিচতলা রিসিপশনের লোকের সাথে কথা বললাম যে ভাইয়া আমার বাবা তো অসুস্থ খুব বেশি, তাকে ভর্তি করাতে হবে। তো সে বাবার নাম লিখলো, পরিচয় সব লিখলো। লেখার পরে আমার একটা রিসিপ্ট দিল এবং আমি ভর্তি যে টাকা সেটা পেমেন্ট করলাম। পেমেন্ট করার পরে বললাম যে দেখেন আমার বাবাকে তো ভালো সিট দিতে হবে, ভালো সিট কি আছে? সে বললো দেখেন নিচতলা 2 তলা 3 তলায় কোনো ভালো সিট নেই, 4 তলায় একটা পেন বেড খালি আছে, সেটা আপনি নিতে পারেন। ঠিক আছে সেটা দেন। তো বাবাকে ট্রলিতে করে লিফট নিয়ে 4 তলায় গেলাম। 4 তলায় যায় তারপর বাবাকে সিটে শোয়াইলাম। শোয়ানোর পরে ডাক্তার সাথে সাথে চলে আসছে, এসে বাবাকে দেখলো এবং টেস্ট দিল। টেস্ট গুলো করালাম। টেস্ট গুলো মেডিকেলের ভিতরেই করানো যায়। তো টেস্ট গুলো করে রিপোর্ট গুলো সাথে সাথে ডাক্তারকে দিলাম। ডাক্তার তারপরে দেখে ওষুধ লিখলো। ওষুধ লিখে নার্সের সাথে প্রেসক্রিপশনটা দিয়ে আমার কাছে দিল যে এই ওষুধগুলো এখনই নিয়ে আসতে হবে। তো আমি কি করলাম, ওই প্রেসক্রিপশন নিয়ে রওনা দিলাম ফার্মেসির উদ্দেশ্যে। তো আমি ওই মেডিকেলে অনেকবার গেছি, কোন পথ দিয়ে শর্টকাটে আসা যায় সেটা আমার জানা আছে। তো আমার বাবার যে রুমটা যেখানে তাকে সিট দেওয়া হয়েছে তার কিছুটা দূর হেঁটে যে মাঝ বরাবর যে মেডিকেলের সিঁড়িটা সেটা বাজে, আর কিছুটা পথ পিছনে একটা ডোমগড়ের সিঁড়ি আছে। ওই সিঁড়ি দিয়ে যদি আমি নামি নিচে তাহলে আমি শর্টকাটে যেতে পারবো। তা আমি ওইটাই ডিসিশন নিলাম যে আমি এই ডোমগড়ের সিঁড়ি এখান থেকে নামবো নিচে। তো ওই সিঁড়িটা অনেক আগে থেকেই কিছু খারাপ প্রচলন আছে, তো আমি ওটা মাথায় নিলাম না। আর রাত্র 10টা-11টার পর ওই সিঁড়ি থেকে তেমনটা লোকজন আসা যাওয়া করে না। তো আমি ওখান থেকে নামলাম নিচে, নেমে তারপরে ওষুধগুলো বা ফার্মেসি থেকে নিয়ে আমি আবার ওই সিঁড়ি থেকে উঠে ডাক্তারকে দিলাম। ডাক্তার নার্স দিয়ে বাবাকে ওষুধ পুশ করালো। পুশ করার 10-15 মিনিট পরে আবার একটা ডাক্তার প্রেসক্রিপশন আমাকে দিল যে এই ওষুধগুলো নিয়ে আসেন এখনই। তো আমি প্রেসক্রিপশন নিয়ে ওই ডোমগড়ের পাশ দিয়ে যে সিঁড়িটা গেছে সেই সিঁড়ি থেকে নামতেছি। হঠাৎ করে আমি চিন্তা করলাম, মানে আমি শব্দ পাচ্ছি যে পিছনে আমার যেন কি হাঁটতেছে। তো আমি শব্দটা পেয়ে তেমন মাথায় নিলাম না। আমি তাড়াহুড়ো করে নেমে গেলাম নিচে নেমে যাওয়ার পরে ফার্মেসিতে গেলাম, যে তারপরে ওষুধ নিলাম, নিয়ে আবার ওই সিঁড়ি থেকে উঠতেছি। তো 2 তলায় যখন আমি উঠছি উপরে, তখন আমি আবার ওই শব্দটা পাচ্ছি কে যেন আমার পিছনে হাঁটতেছে। তখন আমি কিছু মাথায় নিলাম না। আমার চিন্তা আছে যে আমার বাবার ওষুধগুলো আমি তাড়াতাড়ি কিভাবে ডাক্তারকে দিতে পারবো। তো আমি উঠে আসলাম 4 তলায়। 4 তলায় এসে বাবার রুমে এসে নার্সকে ওষুধগুলো দিলাম। তো নার্স ওষুধগুলো বাবাকে পুশ করলো। তারপরে আমি ওখানে আধা ঘন্টার একটু টাইম বেশি বসেছিলাম। বসে আমি বাবার কথা চিন্তা করতেছি। আম্মু ছিল বাসা, আম্মু একটু কান্নাকাটি করতেছে। তো কিছু আধা ঘন্টা পরে আবার একটা ডাক্তার আমাকে প্রেসক্রিপশন দিল যে এই ওষুধগুলো এখন নিয়ে আসে, এগুলো এখন দিতে হবে তাকে। সো আমি ওই প্রেসক্রিপশন নিয়ে আবার ওই সিঁড়ি থেকে নামতেছি। তখন আমি আবার ওই শব্দটা পাচ্ছি, পিছনে যেন আমার কি হাঁটতেছে। হাঁটার যেটা শব্দ সেটা আমি আমার কানে আসতেছে। তখন আমি একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে পিছনের দিকে তাকালাম, কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না। তখন আমি আবার নিচে নামছি। ঠিক আবার যখন আমি নিচে নামা শুরু করছি তখন আমি আবার ওই শব্দটা পাচ্ছি। তখন আমি ঘুরে তাকিয়ে একটা প্রশ্ন করলাম যে আপনি কে? আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না, আপনি কে? আপনি কি আমাকে ভয় দেখানোর জন্য কিছু করতেছেন? দেখেন আমার বাবা খুব অসুস্থ, আপনি আমার কোনো ক্ষতি করেন না। আমি শুধু এই কথা বলছি, কিন্তু রিপিট কোনো অ্যান্সার আসতেছে না। তো আমি নিচে নেমে গেলাম। নেমে যেয়ে তারপরে ওষুধগুলো ফার্মেসি থেকে নিলাম, নিয়ে আবার ওই সিঁড়ি থেকে
উঠবো উপরে। ঠিক যখন 2 তলায় উঠলাম তখন আমি একটু তাড়াহুড়ো করে উঠতেছিলাম, তখন সিঁড়ি একটা ধাপে আমার পা আটকে যায় আমি নিচে পড়ে যাব, এরকম অবস্থা। তো আমি সিঁড়ি যে একটা হাতল থাকে সেটা আর ধরতে পারিনি, আমি নিচে পড়ে যাব এটাই শিওর। কিন্তু আমি চিন্তা করে দেখতেছি যে আমার পিছনে কে যেন আমাকে উপরের দিক ছেড়ে ধরেছে যাতে আমি পড়ে না যাই। তখন আমি পিছনে ঘুরে তাকালাম, তাকিয়ে দেখি একটা সুন্দরী একটা মেয়ে, গায়ে লাল বেনারসি পরা এবং মানে একদম যেরকমের বিবাহ হইলে যেরকম মেয়েদের সাজগাছ ঠিক সেই রকমের একটা মেয়ে আমাকে পিছনে এরকম উপর দিক ছেড়ে রয়েছে আমি যাতে পড়ে না যাই। তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কে? সে বলল দেখেন আমার একটা এরকম রোগী আছে এখানে, তো আমি তাকিয়ে দেখতে আসছি, তো আমি এখান থেকে উঠতেছিলাম, দেখি যে আপনি নিচে দিকে পড়ে যাচ্ছেন, এই জন্য আমি আপনাকে হেল্প করলাম। তখন আমি বললাম ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ, আমি যাই, আমার বাবা অসুস্থ, তাকে ওষুধগুলো দিতে হবে। সে বললো ঠিক আছে আপনি যান। তো আমি ওষুধগুলো নিয়ে দিলাম, দেওয়ার পরে তখন রাত বাজে কত প্রায় 2টা বেজে গেছে। তখন আমি কি করলাম, চা খেতে নিচে বের হবো, শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, চোখেও ঘুম ভাব। তো আমি চিন্তা করলাম যে যাই নিচে একটু চা খেয়ে আসি। আম্মুকে বললাম আম্মু তুমি এখানে বসো, একটু নিজে চা খেয়ে আসি। সে বলল ঠিক আছে যাও, তাড়াতাড়ি এসো, যদি আবার কোনো ওষুধ লেগে যায় তাহলে তো তোমাকে লাগবে। তখন বললাম ঠিক আছে। আমি নিচে যাবো, ওই সিঁড়ি থেকে নামতেছি, তখন আমি দেখতেছি ঠিক মেয়েটা ওখানে দাঁড়ানো। আমি বললাম দেখেন আপনি এখানে এখনো? সে বললো হ্যাঁ আমি এখানে, ভালো লাগে এই জন্য আমি এখানেই আছি। আমি দেখেন এখানে তো একটা বয়ের জায়গা, পাশেই ডোমঘর, বিভিন্ন লাশ কাটাকাটি হয় এখানে, আপনি ভয় লাগে না? কয় না আমার কোনো ভয় নেই। তো সে বললো যে আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু চা খেতে যাবো, আপনি যাবেন আমার সাথে? বললো যে না আমি চা খাই না, আপনি যান, আমি এখানে আছি, আপনি এখানে আইসেন, আমার সাথে কথা বলতে পারবেন। তো আমি চা খাইলাম, চাটা খেয়ে আমি আবার উঠতেছি, দেখেছি ঠিক ওইখানে মেয়েটা দাঁড়ানো। তখন আমি বললাম যে আপনার নাম কি, আপনার নামটা জানতে পারি আমি? সে বললো আমার নাম হচ্ছে ইশরাত। আমি বললাম আপনার বাসা কোথায়? সে বললো যে আমার বাসা হচ্ছে চণ্ডীনগর একটা জায়গায়, কি যেন নাম বললো, আমার সঠিক মনে পড়তেছে না। তো সে রিপিট আমার নাম জিজ্ঞেস করলো যে আপনার নাম কি? আমি বললাম আমার নাম তুষার। আপনার ফ্যামিলি মেম্বার, সব কথাবার্তা বলতেছি, অনেক কথাবার্তা বলতেছি। তো এর ভিতরে আম্মু আমাকে ফোন দিল যে বাবা আসো, ডাক্তার আমার একটা প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধগুলো নিয়ে আসতে হবে। তো আমি তার কাছে বললাম কি এখন যাই, আমার বাবা মামু তো ফোন দিচ্ছে, আমার ওষুধ আনতে হবে আবার যে। সে বললো ঠিক আছে আপনি যান, আমি এখানেই আছি। আমি চলে গেলাম, যে প্রেসক্রিপশনটা নিলাম, নিয়ে আবার ওই ডিমগড়ের সিঁড়ি থেকে নামতেছি। তখন আমি ঠিক ওইখানেই মেয়েটাকে, যেখানে আমি 2বার দেখছি দাঁড়ানো, ঠিক ওইখানেই দাঁড়িয়ে আছে। তো আমি বললাম আমি যাই, আমি ওষুধগুলো নিয়ে আবার দিয়ে আপনার সাথে কথা বললাম, এখানে থাকেন। সে বলল ঠিক আছে আমি এখানেই আছি। তো আমি গেলাম ফার্মেসিতে, যে ওষুধটা নিয়ে আবার ওই সিঁড়ি থেকে উঠতেছি, দেখি মেয়েটা ওখানেই দাঁড়ানো। তখন আমি কোনো কথাবার্তা বললাম না, আমি চলে গেলাম আমার বাবার রুমে, যে ওষুধটা দিয়ে আমি বলছিলাম আমার একটু ভালো লাগতেছে না, আমি হেঁটে আসি, যদি কিছু লাগে আমাকে ফোন দিও। তো এসে দেখি যে মেয়েটা ওখানেই দাঁড়ানো। ওখানে অনেক টাইম কথাবার্তা বললাম ওর সাথে, বিভিন্ন কথাবার্তা বলার পরে দেখি আমার একটু চোখে একটু ঘুম পাচ্ছে। তখন রাত বাজে প্রায় 4:30টার মতো। তো আমি কি করলাম, আমি বললাম দেখেন আমার তো একটু ঘুম পাচ্ছে, আমি যাই একটু শুই, আমার সকালে আবার কিনা বিভিন্ন টেস্ট দেয় করাতে হবে, একটু সামথিং একটু বিশ্রাম নিতে হবে। তো সে বললো ঠিক আছে আপনি যান, আপনার সাথে হয়তো আর দেখা আমার নাও হতে পারে, আমি করে যদি ভাগ্যে বা থাকি তাহলে আবার দেখা হতেও পারে। তো আমি কথা বলে চলে আসলাম। সেও দেখলাম যে আম্মু আপুর পাশে বসা। সে বললো যে বাবা তুমি কি ঘুমোবে? আমার একটু ঘুম পাচ্ছে। সে বললো ঠিক আছে আমি একটা কার্পেট দিচ্ছি, তুমি এটা বিছিয়ে নিচে একটু শুয়ে থাকো, সামথিং একটু রেস্ট নাও। তো আমি এই কার্পেট বিছিয়ে নিচে একটু শুইলাম। শুতে আমার ঘুম পড়ে গেছে, মানে শরীর খুব ক্লান্ত। 4 তলায় মনে হয় 10 বার উঠছি নামছি, খুব ক্লান্ত লাগতেছে। তো আমি শুয়েছি পরে ঘুমিয়ে পড়ছি। তো সকালবেলা কত 9টা দিক দিয়ে আমি প্রচুর কান্নার আওয়াজ পাচ্ছি, এতটাই কান্না যে বলার মতো না। তো আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পরে বললাম কি হয়েছে, কি কান্নাকাটি করতেছে? বলছে ওই পাশে একটা মেয়ে ছিল বেটে, মেয়েটা মারা গেছে। কই কি সমস্যা হয়েছিল? মেয়েটা তো এক জায়গায় বিবাহ ঠিক হয়েছিল, তো সে একটা ছেলেকে পছন্দ করতো, তো ওই ছেলেটার সাথে তার বিবাহ হয়নি দেখে সে বাসরাতে বিষ খেয়ে আত্মহত্যা করছে।
তো আমি বললাম যে এটা কোনো কাজ করলো? তো আমি কান্নাকাটি শুনে আর নিজের মনটাও খারাপ হয়ে গেল। তখন আমার একটু মনে একটু দেখতে ইচ্ছে হলো যে মেয়েটাকে একটু দেখে আসি যে কি অবস্থা, কিভাবে কি হলো, আমি জিজ্ঞেস করি তাদের সাথে। তবে যাই মেয়েটার কাছে যে মেয়েটা মারা গেছে সেই মেয়েটার পাশে গেলাম, যাই দেখছি মুখটা কাপড় দিয়ে ঢাকা মেয়েটার। তো আমি গার্জিয়ানকে বললাম একটু দেখতে পারি? তখন ওই গার্জিয়ানের আম্মু আমাকে একটু দেখালো। আচ্ছা ভাই, আমি বিশ্বাস করবেন না, আমি ওর ফেসটা দেখে আমি এতটাই অবাক হয়ে গেছি যা বলার মতো না। দেখতেছি যে গতকাল রাত্রে যে মেয়েটা আমার সাথে ওই ডোমপুরের পাশে বসে কথা বলছিল, ঠিক ওই মেয়েটাই, ওই লাল বেনারসি পরা, ওই অবস্থায়, এবং শরীরের সাজগাছ ওই একই অবস্থা। মানে আমি দেখে আমার পুরো শরীর কিভাবে যেন স্তব্ধ হয়ে গেছে। যে মেয়েটার সাথে আমি রাত্রে কথা বললাম সেই মেয়েটা এখন মৃত হয়ে এখানে শুয়ে আছে। এটা কিভাবে সম্ভব? তো আমি তাড়াহুড়ো করে আম্মুর কাছে চলে আসলাম। চলে আসার পরে আমি কিভাবে যেন আমার ভেঙে দেখতেছি, মানে পুরো দুনিয়াটা আমার কাছে কেমন অন্ধকার লাগতেছে। তো আমি বলতেছি, আম্মু বলতেছে যে তোমার কি শরীর খারাপ বাবা? আমি না, শরীর খারাপ না, আমি ভালো লাগতেছে না। তো বললো যে তুমি তো বাসায় চলে যাও, তোমার আব্বু এখন সমস্যা নেই, সব দিক দিয়ে ঠিক আছে। তো আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আমার এতটা আসলে খারাপ লাগছে যে বলার মতো না। কি দেখলাম, কেন আমার সাথে এরকম হলো? আমি ওর সাথে রাত্রে অনেক টাইম কথা বললাম, তো কি আমার সাথে এসে কথা বললো? আমার সেই প্রশ্নের উত্তরটা আমি পাচ্ছি না। তো ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো রাসেল ভাই, কিন্তু শেষ হয়নি। আমি ওই ঘটনার পর আব্বু সুস্থ হলো, বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পরে কত 10 দিন কি 15 দিনের এরকমের সময় আমার ঢাকা একটা কাজের জন্য যেতে হবে। তবে ঢাকা গেলাম। ঢাকা থেকে 5 দিন কিছু আগে আমি ছিলাম ঢাকাতে। তো বাড়ি আসলাম। বাড়ি এসে হঠাৎ আমি একদিন রাত্রে স্বপ্নে দেখতেছি যে মেয়েটাকে আমি ডোম করে বসে দেখা হয়েছিল, ওই মেয়েটাকে আমি স্বপ্নে দেখতেছি যে সে আমার সাথে কথা বলতেছে। আমি তাকে নিয়ে একটা নদীর পাড়ে ঘুরতে গেছি, তার বাসায় আমি গেছি, আমি যাওয়ার সময় মিষ্টি নিয়ে গেছি। তো আমি এটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখার পরে সকালবেলা তো কি যেন মনে হলো যে কি আমি দেখলাম। পরের দিন ঠিক রাত্রে আমি ঘুমিয়েছি, একই স্বপ্ন। আমি আমার একটা সাইকেল ছিল, ওই সাইকেল করে একটা বাজারে গেলাম, 1 প্যাকেট মিষ্টি কিনলাম। মিষ্টি কেনার পরে ওই মেয়েটার বাসায় গেলাম। তারপরে ও বাসায় যায়, তারপরে ওর সাথে নদীর পাড়ে ঘুরতে গেলাম। এরকমের 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, একটানা 10 দিন একই স্বপ্ন আমি দেখতেছি। তো আমি দেখতেছি যে আমার এতটা ঘুম, আর কি বলবো, আমি মানে ঘুমে মগ্ন হয়ে যেতাম। আমার মানে শরীরে কোনো শক্তি পাচ্ছি না, আমি এতটা ঘুমাচ্ছি। মানে আমি কোনো বিছনায় শুলেই আমি ওই স্বপ্নটা দেখা শুরু করতাম, এবং একটানা আমি ঠিক সকাল 12টা বলতে আমি ঘুমাইতাম। রাত্রে 10টায় আমি ঘুমাইতাম, সকাল 12টায় উঠতাম। এরকম সকালকে তখন দুপুর 12টায় আমি উঠতাম। তো আমি দেখতেছি আমি স্বপ্নটা প্রতিদিন একই স্বপ্ন আমি দেখতেছি। তখন আমি একটা হুজুরের সাথে পরামর্শ নিলাম যে হুজুর, আমি তো এরকম দেখতেছি, আর আগে এরকম কাহিনী আমার সাথে হয়েছিল। সে আমাকে বললো, দেখো তুমি রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে তারপর ঘুমিও। কিন্তু আমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাইছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। একটানা আমি স্বপ্ন দেখতেই আছি, ঠিক একই স্বপ্ন। তো 15 দিন আমি একটানা একই স্বপ্ন দেখলাম। পরে আমার ওই সাইকেল চালিয়ে যেতে যেতে আমার শরীর ঘামিয়ে যেত। তো দেখে আমাকে কি করলো, আমাকে একটা মোটরসাইকেল গিফট করলো। এগুলো আমি কিন্তু যথাযথ স্বপ্নে দেখতেছি যে আমাকে একটা মোটরসাইকেল গিফট করলো, যে তুমি তো আসলে সাইকেল চালিয়ে আসতে অনেক কষ্ট হয়ে যায়, তুমি এখন থেকে মোটরসাইকেল নিয়ে আসবে। তো আমি মোটরসাইকেলটা নিলাম। মোটরসাইকেল নিয়ে ওই বাজারে যে প্রতিদিন আমি 1 প্যাকেট মিষ্টি নিতাম। মিষ্টি কিনলাম। মিষ্টি কেনার পরে আমি ওই বাজার থেকে কিছুটা দূরে, তখন আমি যখন স্বপ্নটা দেখছিলাম রাসেল ভাই, তখন আমি বাজারের নামটাও মনে ছিল, এবং একটা স্কুল আছে, ওই স্কুলের পাশ দিয়ে ওদের বাসে স্কুলটার নাম আমার মনে ছিল, কিন্তু এখন আমার মনে নেই। সেটা আমি এখন পরে বলতেছি কি জন্য। সব আমি মোটরসাইকেল চালিয়ে ওই বাজারে গেলাম, মিষ্টি নিলাম, তারপর ওদের বাসায় গেলাম, এবং ওকে নিয়ে নদীর পাড়ে, প্রতিদিন আমি নদীর পাড়ে যেতাম, মানে যখন আমি স্বপ্নে দেখতাম, স্বপ্নের ভিতরে। তো
সকালবেলা উঠে দেখি আর স্বপ্নই, আমার মোটরসাইকেল নেই, আমার সাইকেলই আছে। তো এরকম আমি দেখতে 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 রাস্তা একটা না, আমি 27 দিন ওই একই স্বপ্ন। আর আমি এতটা ঘুমাইছি যে অতিরিক্ত ঘুম কিন্তু শরীরের জন্য খারাপ। দেখি যে আমার শরীর শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং আমার কিছু খেতে ইচ্ছে করে না, কিছু ভালো লাগে না, শুধু ঘুম আর ঘুম। তো 27 দিন আমি একই স্বপ্ন দেখলাম। দেখার পরে আমি 27 দিনের দিন আমি সকালবেলা একটু কাজ ছিল আমার বরিশালে, কাজটা করতে আমি সকালে রওনা দিলাম। আমার আস্তে আস্তে দুপুর হয়ে যায়। তো আমি বাসায় আসলাম, বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম যে না একটু শুই বিছনায়। কারণ তখন আমি এই 27 দিন যে আমি স্বপ্ন দেখছি তখন আমি দিনে ঘুমাইনি, কারণ আমার শুধু ভয় আছে যে একই স্বপ্ন আমি প্রতিদিন দেখতেছি। যদি আমি দিনের বেলা ঘুমাই তখন আমি তো একই স্বপ্ন দেখবো, এই জন্য আমি দিনের বেলা ঘুমাইতাম না। তো দিনের বেলা ওই 27 দিনের দিন আমি যখন খাওয়া দাওয়া করে একটু বিছানায় বসে মানে শুইছি, একটু যে একটু শরীরটা ক্লান্ত, একটু শুই, তারপরে বাইরে বের হবো। তো আমি শুয়েছি, বাড়ি ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়ার পরে ঠিক আমি একই স্বপ্ন দেখতেছি যে 27 দিন আমি দেখছিলাম। কিন্তু আজকে ওকে নিয়ে আমি যখন নদীর পাড়ে গেলাম, অনেকক্ষণ কথা বললাম, বলার পরে আমাকে বললো যে তোমার সাথে আজকে আমার হয়তো দেখা নাও হতে পারে। আমি বললাম কেন? বলে যে না হয়তো নাও হতে পারে, তুমি ভালো থেকো, তোমার আমি জীবনে কোনো ক্ষতি করব না, তোমার যদি কোনো উপকার আমার লাগে তাহলে তুমি আমার স্মরণ করো, তাহলে আমি দেখবো যে তোমার সেই কাজটা হয়ে গেছে। তো এই কথা বলার পরে নদীর পাড়ে এসে বসা, হঠাৎ করে আমরা দুইজনই আর কি দেখতেছি একটা ট্রলার, মানে নদীতে যে ট্রলার গুলো চলে সেই ট্রলার গুলো একটা দ্রুত গতিতে আমাদের দিকে ছুটে আসতেছে। এগুলো আমি স্বপ্নে দেখতেছি রাসেল ভাই। ছুটে এসে ঠিক আমাদের দুইজনের মানে ট্রলারটা গায়ে উঠিয়ে দিল। তখন আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি পুরো শরীর গামিয়ে যায় এবং আমি মা করে চিৎকার করি। ওই ট্রলারটা যখন আমাদের গায়ে উপরে উঠে দেয় স্বপ্নের ভিতরে, তখন আমি মা বলে চিৎকার দিয়ে উঠে পড়ি। তো উঠে পড়ার পরে দেখি আমার পুরো শরীর ঘামিয়ে গেছে, উপরে মানে ফ্যান চলতেছে কিন্তু শরীর পুরো ঘামিয়ে গেছে। তাই আমি উঠে ফ্রেশ ট্রেশ হলাম। ফ্রেশ ট্রেশ হয়ে আমি জামা কাপড় পরবো, তো আম্মু বলতেছে বাবা দেখি তোমার গালের পিছনে নখের আঁচড় কিসে? আমি বললাম কিসে নখের আঁচড়? বলেছে তুমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখতো তোমার গালের উপরে নখের আঁচড় কিসে। তো আমি আয়নার দিকে তাকিয়ে সত্যি আমি দেখছি দুটো নখের আঁচড়। মানে কি জন্য আঁচড় দুটা হয়েছে আমি নিজেও বলতে পারি না, আমি নিজের হাত দিয়ে নিজে দিচ্ছি সেটাও আমি বলতে পারি না। তো আমি এক হুজুরের কাছে, আবার সে যে হুজুরের কাছে আমি শেয়ার করছিলাম তার কাছে গেলাম। সে বললো দেখো তোমার হয়তো প্রবলেমটা আজ থেকে সলভ হয়ে যাবে, তুমি টেনশন করে নিয়ে, আর নখের আঁচড় হয়তো তোমার একটা স্মৃতিও হয়ে যেতে পারে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং আমি এখন যেটা করব সরাসরি চলে যাব আপনার ভাইয়ের ঘটনায় এবং আপনার ভাইকে তার সেকেন্ড ঘটনা বলার জন্য বা শোনানোর জন্য অনুরোধ করছি। আজকে মানে আমার 2013 সাল থেকে এ পর্যন্ত আসার মধ্যে সবচেয়ে হাস্যকর একটা ছবি পোস্ট হয়েছে, যে রাতের বেলা সানগ্লাস পরে আমি দিয়েছি। আসলে মানে কয়েকজন জোকসও করেছেন কমেন্টসে। আসলে আমি গত কয়েকদিন ধরে খুব মানে চোখের সমস্যায় ভুগছি, এই জন্যই আসলে এই অদ্ভুত প্রকৃতির ছবিটা তোলা। তো সবার কাছে দোয়া প্রার্থী, আল্লাহ যেন তাদের আমাকে সুস্থতা দান করেন। তো আসলে এখন যে ঘটনাটি শেয়ার করবো সেটা আমার রাজবাড়ী জেলারই ঘটনা। এটা রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘটনা। তো ওই রাজবাড়ির বালিয়াকান্দি এবং পাংশা সেটা অনেক স্বাধীনতার অনেক আগে থেকেই মানে স্টিল নাও এখনো ওখানে পানের মানে ব্যবসাটা খুব ভালো। আমরা স্থানীয়ভাবে পান যেখানে চাষ হয় এটাকে আমরা মানে পানের বরজ বলি আর কি। এখন অন্য এলাকায় হয়তো অন্য শব্দ ব্যবহার করতে পারেন, আমাদের এলাকাটাকে পানের বরজ বলে। বিশেষ করে বালিয়াকান্দি এবং পাংশাতে অনেক আগে থেকে অনেক পানের চাষ হতো, এখন যদিও সেটা অনেক কমে এসেছে আর কি। তারপরও মানে মুষ্টিমেয় কিছু অনেক লোক মানে মোটামুটি কিছু লোক এটা চাষ এখনো করেন। তো আমার ঘটনাটা 1968 সালের ঘটনা, ওই পানের বরজ কেন্দ্রিক একটা ঘটনা। তো আসলে পানের বরজে ওই রাত জেগে আবার পাহারা দিতে হয়, কারণ হলো ওই যে অনেক সময় শেয়াল বা অন্য কিছু ঢুকে ওটা বেশ মানে ঝামেলা করে। কারণ পানের বরজের চতুর্দিক থেকে মানে পাটখড়ি দিয়ে বেড়া দেয়া থাকে, উপরে নিচে সব দিক থেকেই। সূর্যের প্রখর রোদ যেন ভিতরে পড়তে না পারে, যেন উপরে ছাদের মতো দেয়া থাকে। তো যাতে ভিতরে কেউ সহজে ঢুকতেও পারে না, কিন্তু অনেক সময় এই শেয়াল বা অন্য কিছু ঢুকে ওখানে বেশ ক্ষতি সাধন করে, এই জন্য পাহারা বসাতে হয় ওখানে স্বাভাবিকভাবেই। তো রাসেল ভাই
মানে ওখানে হঠাৎ তারা লক্ষ্য করলো যে বেশ কিছুদিন যাবত কিছু কিছু পানের বরজে মানে কিছু একটা ঢোকার পরে ওই পান গাছগুলো তছনছ করে ফেলে। আচ্ছা, কিন্তু পায়ের যে ছাপটা পাওয়া যায় এটা কোন শেয়াল বা অন্য কিছুর পায়ের ছাপ না, এটা মানে মানুষের মতোই কোন একটা পায়ের ছাপ, লম্বা লম্বা পায়ের ছাপ। আচ্ছা। তখন ওনারা কিছুতেই বুঝতে পারেন না কে এর ভিতর দিয়ে ঢোকে, কিভাবে বের হয়, তারা তো পাহারায় থাকে, কে আসে এখানে, তারা কিছুতেই এটা ধরতে পারেন না। এভাবে প্রতি রাত্রে তারা তাদের যার যার পানের বরজ এখানে পাহারা বসাতে থাকে। কিন্তু রাসেল ভাই প্রত্যেক রাত্রেই কোনো না কোনো পানের বরজে এই ঘটনাগুলো ঘটতে থাকে। তারা কিছুতেই এটা ধরতে পারে না যে কে এই ঘটনাটা ঘটে, কিন্তু একই রকম পায়ের ছাপটা পাওয়া যায়, মানে কেউ হেঁটেছে এখানে, এরকম একটা এই পায়ের ছাপটা পাওয়া যায়। তো যখন রাসেল ভাই তারা কিছুতেই মানে শনাক্ত করতে পারছিল না, তখন চিন্তা করলো যে যেভাবেই হোক আমাদেরকে এটা ধরতেই হবে, কারণ এটা আমাদের ব্যবসা। ওখান থেকে রাসেল ভাই কিন্তু অনেক আগে থেকেই রাজবাড়ি, বালিয়াকান্দি এবং পাখির পানগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেত। তো তখন ওনারা মানে বেশ গ্রামের লোকজন একত্রিত হয়ে তারা মানে একটা কমিটি করে তারা এক একটা পানের বরজে একাধিক লোক যাতে পাহারা, চতুর্দিকে পাহারা থাকতে পারে, এই জন্য তারা এরকম একটাই করে। তো রাসেল ভাই তো এক রাত্রে মানে একজন ওখানে কয়েকজন পাহারা ছিল, ঠিক তাদের বর্ণনা অনুযায়ী ঠিক ভোর যখন হবে ঠিক এমন সময় পানের বরজের ভিতরে কিছু খচখচ শব্দ তারা শুনতে পায়। তো শব্দ যখন শুনতে পারে রাসেল ভাই, তখন ওনারা দ্রুত যখন ওখানে গেছে, তখন রাসেল ভাই ওই যে কিছু টর্চ লাইট ছিল আর কি, মানে এটাকে টর্চ লাইট, হ্যাচাক বাতি বা এই টাইপের কিছু একটা বলে আর কি, অনেক আগে যেটা পাওয়া যেত আর কি। তো ওই টাইপের মানে কিছু মানে আলো নিয়ে ওনার সাথে সাথে ওখানে ঢোকে। তবে রাসেল ভাই ওখানে ঢোকার পরে মানে যেই ব্যক্তি প্রথমে ঢোকে, তো ওই ব্যক্তির সাথে মুখোমুখি ওই জিনিসটা দেখা হয়, এবং তার বর্ণনা অনুযায়ী যে যখনই উনি ওখানে ঢুকেছে ভিতরে, তখন দেখে তার ঠিক তার সমানই লম্বা, তার দিকে ঘুরে তাকিয়েছে জিনিসটা, এবং দেখে রাসেল ভাই যে জিনিসটা ঘুরে তাকিয়েছে মানে যে ব্যক্তি ঢুকেছে তার মতোই হুবহু চেহারা, এবং ওই জিনিসটার পার্থক্য হলো ওই জিনিসটার কান দুটো অনেক বড় এবং মাথার উপর দুটো শিং রয়েছে, এবং চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল। তো এই জিনিসটা দেখে উনি সেন্সলেস হয়ে ওখানে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। তখন ভিতর থেকে যখন লোক আসে, মানে যখন চিৎকার শুনে বাইরে আরো যারা কয়েকজন ছিল তার সাথে ভিতরে আসে, তখন দেখে কেউ নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন রাসেল ভাই তাকে মানে আবার জ্ঞান ফেরানো হয়। তখন বলে যে তুমি কি দেখেছো? বলে আমি এরকম একটা জিনিস দেখেছি। যখন রাসেল ভাই এই জিনিসটা মানে চারদিকে হয়ে যায় যে এরকম এই পানের বরজের মধ্যে এরকম মানে মানে ভৌতিক মানে হয়তো চিন্তা করে কোনো জানোয়ার টানোয়ার এরকম কিছু আর কি, তখন রাসেল ভাই মানে লোকজন রাতের বেলা মানে ওই যে মশাল জ্বালিয়ে তখন পাহারা দেওয়া শুরু করে, দেখো তারা কখনো দেখে কিনা, এটা পেলেই মনে করেন যে তাকে ধরবে। রাসেল ভাই মানে প্রতি রাত্রেই এর যখন প্রথম একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে, তখন দেখা যায় প্রতি রাত্রেই ওইটার সাথে কারো না কারো দেখা হয়। আচ্ছা। এবং যেই দেখা হয় সেই সেন্সলেস হয়ে পড়ে যান, এবং দেখা যাচ্ছে যে প্রচন্ড জ্বর, এবং প্রত্যেকেই যার সাথে দেখা হয় প্রত্যেকেই মোটামুটি সপ্তাহ দুয়েকের মধ্যেই মানে তারা মারা যায়। মানে আসলে এটা ভয়েই মারা যায় বা অন্য কোনো কারণেও হতে পারে। তো আমরা ধারণা মানে তাদের ধারণা অনুযায়ী যে ওইটার কারণে ওইটার প্রভাবেই তারা মারা গেছে, এরকম একটা বিষয়। তখন রাসেল ভাই ওইখানে কি হয়, লোকজন ভয়ে যখন এটা ঘটতে থাকে, লোকজন কেউ ভয়ে বলে যে আমরা আর পানের বরজ পাহারা দেব না, কার সামনে পড়বে এই বিপদে হয়ে যাবে। তখন রাসেল ভাই ওখানে ওই সময়ে বেশ একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনার শরণাপন্ন হয় যে আসলে এটা সমাধান কি, এটা তো আমরা সমাধান করতে পারছি না। তখন উনি বলেন যে আসলে এই যে জিনিসটা যেটা এখানে এসেছে, এটা একজন খুব বুজুর্গ ব্যক্তি এই জিনিসটাকে আটকে রেখেছিল। তো ওনার মৃত্যুর পর অনেক বছর পর কোনো না কোনো ভাবে সে ওটা থেকে ওই যে জিনিসটার মধ্যে আটকে রেখেছে সেখান থেকে সেটা বের হয়ে গেছে, এখন এখানে এসে সে এটা ডিস্টার্ব করছে। তখন বলে তার এটা থেকে তো সমাধান আমাদের প্রয়োজন। তখন বলে আসলে এটা সমাধানটা অনেক কঠিন, কারণ সে অনেক পাওয়ারফুল একটা মানে স্পিরিট আর কি, ওকে সহজে মোকাবেলা করা সম্ভব নয়। তারপরেও বলছেন যে আমরা আমি কিছু তদবির দিব, হয়তো এ থেকে ভালো হতে পারে। তো রাসেল ভাই মানে কিছু তদবির দেয়, কিছুদিন ভালো থাকে, আবার এরকম হয়, এরকম কিছু সমস্যা দেখা দেয়। তো এরপরে রাসেল ভাই যে ঘটনাটা ঘটতে থাকে সেটা হলো যে অনেক সময় রাতের বেলা কেউ বাসা থেকে বের হলে আবার
এরকম তারা দেখতো উঠানে, এরকম দেখা শুরু করলো। তখন মানে এলাকার মধ্যে একটা বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে গেল যে লোকজন এখন রাতের বেলা, কারণ ওই সময় তো আমরা জানি যে গ্রাম অঞ্চলে ওয়াশরুমগুলো সাধারণত বাসার থেকে একটু দূরে থাকে, তখন রাতের বেলা কেউ বাসা থেকে বেরিয়ে হতে চায় না। এরকম একটা ঘটনা রাসেল ভাই ঘটতে থাকে। তারপরে মানে আমি নাম না বলি, এখনো তারা আছেন আর কি, অনেক ওই ফ্যামিলির একজন একটা তদবির করেন, তদবির করার মাধ্যমে ওই পাংশার ওই এলাকায় এরপরে স্টিল নাও ওই স্পিডটা আর কখনোই দেখা যায়নি রাসেল ভাই। তো আমার এই ঘটনাটা রাসেল অনেক ছোট ছিল, এটাই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি রেডিও ফুর্তি পেজ থেকে আরো অনেকেই SMS করছেন, যারা SMS করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে যারা ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। আমাদেরকে যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhootfm.russell। আমরা পরবর্তী ঘটনায় যাই। আমাদের সাথে রাব্বি আছেন পুরান ঢাকা থেকে। রাব্বি, আপনার এলাকায় আমি আপনার ঘটনায় যাওয়ার আগে একটা কথা বলবো যে আপনি খুব একটা অদ্ভুত কথা বললেন যে আপনার এলাকায় একবার সুমন ভাইয়ের স্টুডিওতে সেরকম কাছাকাছি একটা জিনিস বলেছিল। আপনি বললেন যে আপনাদের পুরান ঢাকার লালবাগ যে এলাকা বা যে এলাকায় আপনি থাকেন সেই এলাকায় বস্তা রিলেটেড একটা ঘটনা বলছেন। কি বলেন তো, কি হয় এটা? হ্যাঁ, যে এরকম যে অনেক সময় রাতে যারা বাসায় ফিরে বিভিন্ন কাজে থেকে, তো তারা দেখে যে তারা যখন হাঁটতে থাকে রাস্তায়, তার পেছন থেকে দেখা যায় একটা বস্তা গড়াগড়ি খেয়ে খেয়ে তার পিছনে পিছনে আসতে থাকে। যদি সে থেমে যায়, বস্তাটাও থেমে যায়। যখন সে কোনো সাহসী লোক যদি মনে করে যায় সামনে যে দেখি বস্তাটা কি, তখন দেখা যায় বস্তাটা আবার পেছনের দিকে যেতে থাকে। তো এইভাবেই অনেকেই দেখছে বিভিন্ন ঢাল দিয়ে নামতেছে বস্তা। তো এটা বিভিন্ন দেখা যায় যে আমার বন্ধু ফাদ বলে গেল যে নদীর তীর যেটা, তো আমাদের দেখা যায় বুড়িগঙ্গার তীর যেটা বেরিবাত, এখান থেকে নামতে গেলে ঢালটা আছে, এখনো একটা ঢাল জায়গা। আচ্ছা, তো ওই ঢালটার মধ্যে একটু বেশি দেখা যায়। ওই ঢালগুলো গেছে কয়েকটা গলির মধ্যে দিয়ে, যেমন একটা গলিতে একটা ঢাল, আবার কিছু দূর গেলে একটা গলিতে একটা ঢাল। ওই বিভিন্ন ঢালের মধ্যেই ওই বস্তাগুলো পাওয়া যায়, যে নামতেছেন খুব শুনশান সেই ঢালের মধ্যে বস্তা গাছ করে ঘরে ঘরে তার পেছনে আসতে থাকে। আচ্ছা, আপনাদের এলাকার খুব ভয়ঙ্কর একটা ঘটনা তাহলে আমরা শুনি, যে ঘটনাটা আসলে মোটামুটি সবাই জানে এলাকার, এবং যে কেউ যদি খবর নেন তাহলে সেটা সম্পর্কে জানতে পারবেন। এরকম একটা ঘটনা আমরা তবে শুনি। ফাহাদ যেরকম চমৎকার করে বললেন, আশা করছি যে আপনার ঘটনাটা শুনেও সবাই আরো বেশি উৎসাহী হয়ে যাবেন। এটা খুব অনেক আগের ঘটনা, তখন আমি ক্লাস 7-8 পড়ি, 2003 এরকম। তো একদিন এক রাতে, তো আপনি হয়তো জানেন যে লালবাগের বিয়ের শোগুলো অনেক রাত পর্যন্ত হয়ে থাকে। তো এরকমই আমি এক বিয়ের দাওয়াত খেয়ে রাতেই ফিরতেছিলাম একা। তো ফেরার পথে আমার বাসা যেতে মেন রোড দিয়ে যাওয়া যায়, তো আমি কিছু দূর আগে মাঝখানে একটা গলি পড়ে, ভাবলাম যে মেন রোড দিয়ে যাওয়ার দরকারটা কি, খুব শর্টকাটে গলিটা দিয়ে পার হয়ে যাই। তো ওই গলিটার কিছু বদনাম আছে আর কি, যে লোকমুখে বলা গলিটা ভালো না, এবং অনেক হাজবেন্ড হয়েছে সেই গলিতে। তো আমি আর সেই কথা মাথায় না রেখে গলিটার মধ্যে ঢুকিয়ে পড়ি। তো গলিটার মাঝখানে যেতে 3 রাস্তার মোচড়ের মতো, সেখানে একটা ডাস্টবিন, বিভিন্ন বিল্ডিং ফ্যামিলি বাসায় আচ্ছা। তো ওই ডাস্টবিনের কাছে যেতেই হঠাৎ করে দেখি যে একটা বসে আছে, বউ সেজে একটা লোক, মেয়ের আকৃতি বসে আছে। তো আমি ফার্স্টে এত খেয়াল করিনি, ভাবলাম যে হয়তো বা কোনো ভিক্ষুক টিক্ষুক বা বসে থাকতেই পারে। তো কাছে যেতেই দেখলাম ঘুমটা দেয়া বউ বেশে বসে আছে। তো আমি যে ফার্স্টে খুব থমকে গেলাম, কি এটা? তো ফার্স্ট মনে হলো যে বিয়ে বাড়ি থেকে আসছি, বউ থাকতেই পারে। তো এরকম ভাবার কিছু একটু আগে বাড়তি যে দেখি 1-2টা করে পুরো গলিটাই সেই বউ সাজে বসে, মানে অনেক দিয়ে ভরে গেল। তো এখন তো আস্তে আস্তে ভয় লাগা শুরু হয়ে গেল। তো আমি তখন আর ডিসিশন নিতে পারতেছিলাম না যে কি করব। একবার ভাবলাম পিছনে দৌড় দেই, তখন নিজেকে আর মানে ঠিক মতো সামলাতে পারছি না, পুরো হাত পা জমে যাচ্ছে। তো আস্তে আস্তে দেখলাম এক প্রকার গঙ্গানি আওয়াজ শুরু হলো, নাকি সুরের কান্না যেটা বলে, যে মেয়েরা যে প্রকার কান্না করে এরকম আস্তে আস্তে কান্নাটা বাড়তে থাকলো। তো আমারও ভয়ও বাড়তে থাকলো আস্তে আস্তে। তো আমি দাঁড়াতে থাকতে থাকতেই ওইখান থেকে বউ যেগুলো সেজে বসেছিল সেগুলো দাঁড়াতে থাকলো। এভাবে আস্তে আস্তে দাঁড়ালো। তো এক প্রকার নড়াচড়া তারা শুরু করলো। আস্তে আস্তে সবাই একটু একটু করে ঘুমটা খুলতে শুরু করলো। তখন আমি একজনকে নোটিস করলাম যে কি এটা। আমি তখন যেহেতু ছোট, এতটা সাহসও নাই, আবার এতটা ভয় পাচ্ছি সেরকমও না। একটু নোটিস করতেই দেখলাম যে
বিভৎস এক চেহারা, আচ্ছা, মাথায় চুল, মেয়ের আকৃতি, খুব কুৎসিত, আর একটা চোখ আছে আর একটা চোখ সেরকম গর্তের মতোই পিটপিট করে জ্বলছিল, দাঁতগুলো সামনে দিয়ে বের হওয়া। তো এরপর দেখে মানে আমার দিকেই আস্তে আস্তে হাঁটতেছিল। এরপর থেকে আমি আর মানে পিছু বাড়তে যেয়ে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। এরপর কোনো ঘটনা মনে নেই। পরবর্তী সকালবেলা শুনি যে আমি বাসা যেতে দেরি হওয়াতে আমার আব্বু খুঁজতে বের হয় এবং সেই গলিতে আমাকে খুঁজে পায়। তো সেখান থেকে আমি সকালবেলা জানতে পারি যে আমি ওখানে শুয়েছিলাম গলিতে। তো সেরকম কোনো ক্ষতি হয়নি। এই ঘটনা কিন্তু আমি মানে আপনাদের যে বউ দেখার ঘটনা যে রাস্তার পাশে, এই ঘটনা কিন্তু আমি বিভিন্ন জনের কাছেই শুনেছি যে পুরান ঢাকায় এরকম একটা প্রচলিত একটা ব্যাপার আছে। অনেকে বলেন যে ওই সেই ড্রেন থেকে তুলে ময়লা খাচ্ছে, এরকম ধরনের বেশ কিছু ঘটনা কিন্তু ওখানে আছে আপনাদের ওইখানে। তার মানে এই যে বউয়ের কথা বলছিলেন তাকে অনেকেই দেখেছেন? হ্যাঁ, এটা আমাদের এলাকায় প্রচলিত বলতে এরকম অনেকের সাথে ঘটেছে। কাউকে হয়তো বা দেখা যাচ্ছে যে চর মেরে গেছে বা ধাক্কা মারতো। তো এরকম করে বিভিন্ন অনেকে তান্ত্রিক দেখেছে। বা ওই গলিতে একটা মাদ্রাসা আছে, সেখানকার হুজুর বলেন আরো ইমাম সাহেবরা আছেন যাদেরকে তারা ওখানকার যেটা বললো যে ওইখানকার মানে যে বউ যেটা সেটা একটা মেয়াকেতে এরকম 7টা আছে পেতনি। তো এই 7টা 7 জায়গায় ছড়িয়ে আছে। তার মধ্যে ওই জায়গায় একটা যারা 1000 বছর আগে থেকেই এখানে বাস করতেছে। আর এরকম আরেকটা বোনের ঘটনা, যেটা আমাদের এলাকায় এক ছোট ভাই মাদ্রাসায় পড়ে, ওকে পজেস্ট করে এবং যখন ও প্রচুর পজেস্ট করে মাদ্রাসা স্টুডেন্ট, তো দেখা যাচ্ছে যে ও পজেস্ট হওয়ার পর ও বিভিন্ন ডোবা, ডাস্টবিন ঠিক ওইসব জায়গায় যে দাঁড়িয়ে থাকে, মাদ্রাসা যাচ্ছে না এবং বিভিন্ন অদ্ভুত আচরণ, যাকে পাচ্ছে খামচানোর চেষ্টা করছে, বিভিন্ন পজেস্ট অ্যাক্টিভিটিস দেখানো শুরু করে। তো যখন তাকে ইমাম সাহেবের কাছে নেওয়া হলো, তখন ইমাম সাহেব ওই একটার সাথে মানে যে পেতনি তার সাথে কনভারসেশন করার পর মানে ইমাম সাহেব যেটা বললো, ও নাকি ওকে পছন্দ করছে এবং ওকে বিয়ে করতে চায়। আচ্ছা। তো ছেলেটা বয়স 10 থেকে 12 বছর হবে। তো বললো যে ওকে খুব পছন্দ হয়েছে, ও দাঁড়িয়েছিল ওর গাছটার নিচে এবং তাকে খুব পছন্দ হয়। তো ইমাম সাহেব অনেক কিছু করে তাকে ওই পজিটিভ এখান থেকে রক্ষা করে, এখন মোটামুটি সে সুস্থ। ওকে, আমরা একটু আরজু ভাইয়ের কাছে আবার চলে যাই। আপনাকে থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। এবং তার মাঝখানে আমরা কিছু SMS পড়ি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লিখছেন যে রাসেল ভাই ভয় লাগছে তবুও মজা। আব্দুল কাইয়ুম ফেসবুকে লিখেছেন আমাদেরকে। রূপকথার রাজকুমারী লিখেছেন হাই আমাদেরকে। ছাড়াও রনি লিখেছেন রাসেল ভাই আমার কাছে অনেকগুলো স্টোরি আছে যা আমার লাইফে ঘটেছে, আমি এগুলো কিভাবে পাঠাবো একটু রিপ্লাই করবেন। আচ্ছা, এটা কিন্তু এতদিন আমরা মোটামুটি 4 বছরের বেশি করছি রনি। আপনি জাস্ট আপনি তো ইমেইল করতে পারেন, যেহেতু ফেসবুক ইউজ করছেন, সুতরাং ইমেইল অবশ্যই করতে পারেন। আপনি ইমেইলে আমাদেরকে এই ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। আপনি চলে যান আপনার ইমেল অ্যাড্রেসে, আপনার ইমেল অ্যাড্রেস থেকে আমাদের মেইল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofm, which is bhoootfm@radioforti.fm। এবং এখানে গিয়ে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে লেখা জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে লিখেছেন অমিত কুমার সর্দার। ভাই, আমি অমিত। আমার তার কমেন্টটা পড়া হবে না এরকম তিনি ভেবেছিলেন, বাট আমি পড়ে ফেললাম। এবং এমডি আরিফুল ইসলাম আমাদেরকে এখানে কমেন্ট করেছেন এবং লিখছেন ভাই আমি আরিফ, ভূত এফএম শুনছি বগুড়া থেকে। ফেসবুকের কমেন্টগুলো পড়ছিলাম। আপনি যদি ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/bhootfm.russell অথবা www.facebook.com/radio.futi। পাপড়ি ভূতের গলি থেকে আমাদের SMS করেছেন রাসেল ভাই, ভয়ঙ্কর কুফুরির শিকার এমন কেউ কাউকে নিয়ে কি হাজির হয়, কেমন হবে বলেন তো? আপনি চলে আসেন, অবশ্যই চলে আসেন, নেক্সট উইকেই আপনি চলে আসেন। আমাদেরকে একটা ইমেল দিয়ে আসতে পারলে আরো বেশি ভালো। যদি এরকম ভয়ঙ্কর কুফুরির শিকার কেউ হন তাকে নিয়ে আপনি অবশ্যই আসবেন এবং আশা করছি যে নেক্সট উইকে আপনাকে পেয়ে যাব। একটা ইমেল দিয়ে দিলে আরো খুশি হব। পাপড়ি কিন্তু এর আগেও আমাদের ভূত এফএমে এসেছেন এবং ঘটনা নিয়ে এসেছেন, চমৎকার ঘটনা বলেছিলেন। আমাদেরকে সাদিক যাত্রাবাড়ি থেকে SMS করেছেন।
বাদশাহ নরসিংদী থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে আজকে সকালে তার হায়ার ম্যাথ এক্সাম এবং তিনি ভূত FM শুনছেন। আমার তো এই দিন ভূত FM শোনাকে আমি তো নিজে মানে হায়ার ম্যাথের আগের দিন আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত। শাওন আমাদের SMS করেছেন ঢাকা থেকে, আই লাভ ভূত FM লিখেছেন। FM ফিরোজ আমাদের লিখেছেন নিলয় ভাইকে ভয় দেখাচ্ছি জয়দেবপুর থেকে। আমাদেরকে রাহাত যশোর লিখেছেন যশোর থেকে, লাস্ট স্টোরিটা জোস। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শরীফ কাজীপাড়া মিরপুর থেকে এবং পুরান ঢাকার ঘটনাটা বেশ চমৎকার লেগেছে তার কাছে। রাফায়েত চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন, লিখেছেন ভূত FM অসম, শুনছি ফ্রেন্ডদের সাথে। আচ্ছা, আমি চলে যাই আবারও আরজু ভাইয়ের কাছে। আরজু ভাই, আপনি বলছিলেন যে আপনার কাছে ঢাকার মিরপুরের ঘটনা আমরা আবার পরে আসবো। মানিকগঞ্জ না কোথাকার একটা ভয়ঙ্কর ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা একটু শুনে আসি। আচ্ছা আসল ভাই, সেটা হচ্ছে 1997 এর কাহিনী। সেই বছর আমার নানা মারা যায়। তো নানার বাসাটা ছিল মফস্বলে, আর ওনার কবরটা দেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে। তো উনি ওই এলাকার একটু বিশিষ্ট লোক হওয়ার কারণে ওনাকে 2-3 বার জানাজা দেওয়া হয়। আচ্ছা, তো জানাজা দেওয়ার পরে তো যখন কবর দেওয়া হয়ে যায় তখন সবাই ব্যাক করে মফস্বল শহরে। তো আমার আর আমার কাজিন মাসুমের ওর একটু দেরি হয়ে যায়, সন্ধ্যায় হয়ে যায়। তো আমরা দুইটা ফনিক সাইকেল নিয়ে রওনা হই, মানে 3-4 কিলো আমাকে মফস্বলে আসতে হবে, এরকম একটা ডিস্টেন্স। তো এই 3-4 কিলো আসতে হলে আমাকে একদম চক, যেটা আর কি মানে চারদিক দিয়ে ক্ষেত আর কি, মাঝখান দিয়ে রোড চলে গেছে, একদম খুবই অন্ধকার ছিল সেই দিনটা, সেই সন্ধ্যাটা। তো আমরা দুইজন আস্তে আস্তে করে সাইকেল নিয়ে আগাচ্ছি। তো হঠাৎ করে মানে একটা জায়গায় এসে আমার কাছে একটা মানে কানে এরকম একটা শীষ দেওয়ার মতো একটা সাউন্ড হলো, মানে খুবই তীক্ষ্ণ একটা সাউন্ড। হ্যাঁ, খুবই মানে একটা শীষ দেওয়ার মতন একটা প্রচন্ড একটা তীক্ষ্ণ সাউন্ড হয়েছে। তো এই সাউন্ডটা হওয়ার পরে তো আমি আরো একটু জোরে সাইকেল চালানোর চেষ্টা করতেছি। তাই মনে করছি আমি অনেক দূর চলে গেছি, কিন্তু হ্যাঁ। তো বাম পাশে তাকায় দেখি যে না, আমার বাম পাশে একটা হিজল গাছ আছে ওখানে। তো হিজল গাছ দেখতে পাচ্ছি যে হিজল গাছটা আছে আমার বাম পাশে। তো আমাকে কিন্তু ক্রস করে চলে যাওয়ার কথা অনেক দূরে, কিন্তু আমি যেতে পারতেছি না। আই ডোন্ট নো আমি যেতে পারতেছি না কেন, আমি বুঝতেছি না। আমি সাইকেল প্যাডেল মেরে যাচ্ছি, সাইকেল এখানে স্ট্যান্ড দাঁড়িয়ে আছে। সাইকেলকে যে এক ধরনের ব্যায়াম করে না, একটা সাইক্লিং আছে যেটা, বা সাইকেল স্ট্যান্ড তুলে দিয়ে চালা যায়। হ্যাঁ, দ্যাটস রাইট। হ্যাঁ, এরকম অনেকে এক্সারসাইজ করে যেটা, সেরকম মনে হচ্ছে যে আমি প্যাডেল দিচ্ছি জোরে জোরে জোরে, কিন্তু এটা আগাচ্ছে না, স্ট্যাক হয়ে যাচ্ছে। এই অবস্থাটা আমি খুব জোরে একটা চিৎকার দিয়ে মাসুমকে বললাম যে মাসুম থাম। ওর তো আগে চলে গেছিল সাইকেল নিয়ে, আমি বললাম যে মাসুম থাম। তো এই কথাটা বলার পরে তখন ও আমাকে বলছে, যেটা আমি শুনেছি এখান থেকে, যে হ্যাঁ আপনি যেভাবে পারেন এইখান থেকে চলে আসেন, আমার কাছে চলে আসেন, আপনি যেভাবে পারেন। সে আসতেছে না, সে স্থানীয়, হ্যাঁ, ও আসতেছে না এদিকে, আমাকে শুধু বলতেছে আপনি যেভাবে পারেন ক্রস করে এটা চলে আসেন। তো আমি যেহেতু আগাইতে পারতেছি না, তখন আমি তো বুঝছি কিছু ঝামেলা আছে। তো আমি দোয়া-দুরুদ পড়া শুরু করে দিছি। তো দোয়া-দুরুদে একটা সময় দেখেছি আমি পড়ে গেছি ওই জায়গাটা, কিন্তু আমি বাম পাশে দেখলাম যে হিজল গাছটা স্টিল এখানেই আছে, পড়ে গেছি। তো পড়ে যাওয়ার পরে আমি দাঁড়াইয়া সাইকেলটা নিয়ে হাতে নিয়ে হেঁটে ওর কাছে গেছি। তো ও আমাকে দেখে বলছে, না ঠিক আছে আরজু ভাই, কিছু বলার দরকার নেই, আপনি সামনে আগান, আসেন না বলতেছি। তো বলছে আমার কি হয়েছে, এখানে কি সমস্যা? বলছে আরজু ভাই, হিজল গাছটা তো এমনিতে 200-300 বছর এটার বয়স, আর এখানে অনেক কিছু দেখে, অনেকই ভয় পায়। তো আমি বললাম তুই কি দেখছিস? এক্স্যাক্টলি, আমি জানতে চাচ্ছিলাম যে উনি কি দেখছেন, যে আসলেন না কেন গেলেন না কাছে? তুমি আসলা না এখানে, আমি তোমাকে ডাকলাম। তো ও যেটা বললো, যেটা হচ্ছে ও দেখছে যে এখানে ওই জায়গাটায়, মানে আমি যেখানে ছিলাম সেখানে পুরো একদম মানে ঘূর্ণির মতন বালু, মানে ধুলাবালিতে উঠতেছে এরকম একটা, দেশের বাড়িতে বাউকুড়ানি বলে, হ্যাঁ, মানে এরকম ঘূর্ণিতে যেটা উঠে, আমাকে দেখা যাচ্ছে না। আপনাকে দেখা যাচ্ছে না, ও আমাকে দেখতে পাচ্ছে না। দেখছে যে হিজল গাছটা এখানে আমি আছি, এবং আমাকে দেখা যাচ্ছে না, এবং পুরো একদম পাতা টাতা নিয়ে একদম মানে বালুর মতন একটা ঝড়ের মতন হচ্ছে শুধু আমার ওই জায়গাটায়, আমাকে কেন্দ্র করে, ঠিক আছে, ঝড়ের মতো হচ্ছে। ওইটা আমাকে ও দেখতেছে, আর সেই হিজল গাছটার উপরে নাকি ও দেখতে পাচ্ছে একটা কালো নিকোষ, একটা খুব অদ্ভুত একটা জিনিস, কালো একটা খুবই অন্ধকার মতো। ও ওইটা হিজল গাছের নিচে খুব ঘুরপাক খাচ্ছে, রাউন্ড দিচ্ছে, আর আমাকে এখানে তো পুরো আমি কিন্তু এখানে আমি কিন্তু বুঝতেছি না যে এখানে কোনো বাতাস হচ্ছে কিনা, কিছুই কিন্তু না, নর্মাল ওকে আমি দেখতে পাচ্ছি যে ওখানে এক জায়গায় দাঁড়াইছে সামনে। তো এই কাহিনী করার পরে আমি যখন ওকে বললাম যে ঠিক আছে, আমি বুঝতে পারছি যে ওর বাসায় যাই, বাসায় যেয়ে এবার বাকিটা শুনবো।
তো ওইখানে নাকি রাসেল ভাই অনেকেই ভয় পেয়েছে, যদিও এখন এই গাছটা নাই, 3-4 বছর খুব অদ্ভুত একটা জায়গা, অদ্ভুত একটা ঘটনা বলেন আপনি। আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো এবং আপনার একটা ঘটনা আরেকটা ঘটনা আমরা শুনবো। তার আগে আমরা ছোট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। কেউ যাবেন না, আমাদের সাথেই থাকুন, কোথাও যাওয়ার দরকার নাই। এবং আরো একটা ঘটনায় ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছির সাথে চলছে ভূত FM। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আচ্ছা, সময় খুব কম, আমরা আপনার ঘটনাটা একটু শুনে ফেলি। আচ্ছা ঠিক আছে রাসেল ভাই, এই ঘটনাটা হচ্ছে 1985 এর দিকে, যখন আমার বাসা রিলেটেড ফিরে আসতেছে এখানে। তো যখন আমাদের এখানে আমরা যখন মিরপুরে আসি, তো তখন এখানে এত মানুষ ছিল না, একদম খুবই কম মানুষ ছিল। আর আমাদের বাসার পাশে ছিল একটা নদী, মানে এখন খাল আর কি, তখন খাল ছিল, এখন কিছু না, এখন তো বিল্ডিং টিল্ডিং উঠে গিয়েছে। আর ওই খালের ঠিক ওই পাশেই, মানে অপোজিটেই ছিল একটা মানে জঙ্গলের মতো। আচ্ছা। এবং এখানে দেখা গেছে যে জঙ্গলটার মধ্যে অনেক তাল গাছ ছিল, সারি করে বেঁধে, কেউ হয়তো বা তাল পারতো ওইখান থেকে সামথিং। তো আমাদের বাসা থেকে দেখা যেত, খুব স্পষ্ট দেখা যেত জায়গাটা। তো আমাদের বাসার ছাদে, একতলা বাসা, তখন ছাদে উঠলে একদম মোটামুটি স্পষ্ট সবকিছু দেখা যেত আর কি। তো সন্ধ্যার সময় আমার 3 বোন ওরা ছাদে উঠতো, সাথে আমি উঠতাম। তো ওরা একটা জিনিস খেয়াল করছে যে একদিন সন্ধ্যার সময় যে ওই তাল গাছ, একটা তাল গাছ থেকে একটা মানে আগুনের মতো, আমাদের এখান থেকে দেখা যাচ্ছে একটা ফুটবলের মতন, এটা আগুনের মতন একটা গোল, সেটা একটা রাউন্ড করে আরেকটা তাল গাছে যাচ্ছে। আচ্ছা। রাউন্ড করে ওই তাল গাছটা থেকে আরেকটা তাল গাছে যাচ্ছে। তো এরকম করে যাচ্ছে একটা থেকে একটা। তো এটা দেখার পরে ওরা প্রথম খুব ভয় পেয়ে যায়, এখানে কেউ নাই আশেপাশে, এরকম একটা জিনিস দেখলো। ওই আগুনের গোলাটাই? দ্যাটস রাইট। আচ্ছা। তো ওরা তো সাথে সাথে নিচে চলে আসে। তো আসার পরে আর আম্মুকে বলে না, জিনিসটা ভাইয়ের সাথে শেয়ার করে। আমার যে ভাইটা বড় ভাই, তো ওকে বলার পরে ও বলে যে ঠিক আছে, এটা কি আমি দেখবো। তো ও যখন ছাদে উঠে সেটা আর আমরা দেখি না। সন্ধ্যার পরে যখন ছাদে উঠে তখন সেটা একদম নাই। 2-3 ও ট্রাই করছে, দেখতে পারে নাই। একদিন আপুরা আবার যাই হোক আবার ছাদে ওঠা শুরু করছে। তো ওঠার আমরা গল্প করতেছি, হঠাৎ করে আমার ছোট আপু বলতেছে যে আচ্ছা এটা কি বলার পরে সাথে সাথে আমরা পিছনে তাকাই দেখি আমাদের ঠিক বাসার ঠিক উপরে 8-10 হাত উপরে হবে একটা বড় 5 ফিটের একটা ব্যাসের একটা আগুন জাস্ট দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে, এটা দেখার পরে একদম কাছে, তো বুঝতেই তো পারতেছেন যে একদম সবাই খুব ভয় পেয়ে গেছে, ভয় স্ট্যাক হয়ে গেছে, মরতে পারতেছিল না। এবং এটা করার পরে আমরা মানে বলতে গেলে দৌড়ে চলে আসি নিচে। তখন আম্মুর সাথে শেয়ার করি ব্যাপারটা। তো তখন আম্মু তো বলে ঠিক আছে, তোমাদের আর যাওয়ার দরকার নেই ছাদে, আর সন্ধ্যার সময় তো অবশ্যই প্রশ্নই ওঠে না। তো এগুলো করার পরে ভাইয়াকে যখন বলা আছে, ভাইয়া বলছে ঠিক আছে আমি যাই দেখবো যে কি হয়েছে, তাল গাছ এখানে কি যায় বা এই জিনিসটা এখানে আসে কেন। তো ভাইয়া কি করছে, ভাইয়া এক ফ্রেন্ডকে নিয়ে ওই খালটা পার হয়ে জঙ্গলের কাছে যায়। যাওয়ার পরে ওই তাল গাছে যেয়ে দেখে যে তাল গাছের মধ্যে অনেক বড় বড় পেরেক গাড়া, সাথে হচ্ছে অনেক কাগজ মোড়ানো, নিচেও কিছু কাগজ পড়ে আছে, দেখা গেছে আরবি টারবি লেখা, এরকম কিছু হতে পারে। তো এটা করার পরে ভাইয়া বলছে না জায়গাটা তো বেশ ভালো না। তো ও আর ফ্রেন্ডটা চলে আসতে থাকে, এই সময় একটা লোকের সাথে দেখা হয়। তো লোকটা বলে কি ব্যাপার আপনারা এখানে? তো ভাইয়া বলে যে হ্যাঁ আমরা এরকম দেখি একটা আগুনের মতন। তো লোকটা রিপ্লাই দেয় যে না এখানে জায়গাটা অনেক খারাপ, আপনারা আইসেন না এদিকে। আর লোকটা একটা ইনফরমেশন দেয় ভাইয়াকে যে একটা কুয়া আছে, কুয়াটার কাছে নিয়ে যায় পাশেই। কুয়াটা পরিত্যক্ত এবং উপরে কিছু আর কি দিয়ে ঢাকা ছিল। আচ্ছা। তো তখন ভাইয়াকে বলে যে দেখেন এই কুয়াটা 1971-এ এখানে রাজাকাররা মুক্তিযোদ্ধারা জবাই করেছে। জবাই করে ফেলতো এখানে। অ্যাকচুয়ালি বাস্তবে আমাদের মিরপুরে কিন্তু অনেক বদ্ধভূমি আছে। রাইট। হ্যাঁ, আপনি মাঝে মধ্যে শুনলেন যে এখান থেকে হাড়গোড় পাইছে, ওখান থেকে পেয়েছে, খুলি পাই, মিউজিয়ামে মিউজিয়ামে কিন্তু নিয়ে যায় এগুলো। রাইট। আমরা হচ্ছে একদম বিজয়ের মাস, সুতরাং এরকম একটা ঘটনা দিয়ে শেষ করছি। এবং আগুনের গোলা দেখতে চেয়েছিলেন আপনারা ওইখানে, রাইট? এবং তার কারণটা আপনারা শুনলেন, খুবই অদ্ভুত একটা কারণ। এবং আপনারা সবাই জানেন, আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে সত্যি আপনারা যদি আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থাকে, আরো এরকম কোনো ঘটনা আপনাদের জানা থাকে, যে ঘটনাগুলো আপনারা শেয়ার করতে চান, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি
রনি বলছিলাম ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ থেকে। আমি এখন যে স্টোরিটা আপনাদের জন্য পাঠিয়েছি সেটা হচ্ছে আমার কলেজের একজন প্রফেসর ডক্টর ব্রুস বেকের স্টোরি। যেটা হয় যে লাস্ট ইয়ারে আমি ওনার একটা ক্লাস নিয়েছিলাম, ক্লাসের নাম হচ্ছে ENC 11-1। তো ওই ক্লাসের প্রথম দিন উনি আমাদেরকে একটা স্টোরি বলেছিলেন। তো যাই হোক ওই সময় উনি স্টোরিটা অনেক শর্ট করে বলেছিলেন, বাট আমি কয়েকদিন আগে তার সাথে আমার দেখা হয়, তো আমি তার কাছ থেকে পুরোপুরি ডিটেলস স্টোরিটা জানতে চাই। অনেক রিকোয়েস্ট করার পরে উনি ওই স্টোরির কয়েকটা এভিডেন্স আমাকে দেন। তো যাই হোক ঘটনায় চলে আসি। 2012-এর অগস্টে ডক্টর ব্রুস বেক উনি কলেজ থেকে এক সপ্তাহের জন্য ভ্যাকেশন পান। তো সেই ভ্যাকেশনে উনি 3 দিনের জন্য যান মিজোরিতে ওনার একটা ফ্রেন্ডের বাসায়, যে ওনার চাইল্ডহুড ফ্রেন্ড। মিজোরির যেখানটায় ওনার ফ্রেন্ডের বাসায় সেটা হচ্ছে একটু শহর থেকে একটু বাইরে, কিছুটা উড আছে এখানে। তো যেটা হয় উনি ওখানে ঘুরতে যান। তো ওনার ফ্রেন্ডদের অ্যাকচুয়ালি পুরো ফ্যামিলি ওই স্ট্রিটটাতে থাকেন, লাইক পাশাপাশি 4-5টা বাসায় ওনারা একসাথে থাকেন। তো বাসাগুলোতে অনেক আগে থেকে অনেক সমস্যা ছিল, বাট ওনারা অনেকদিন ধরে থাকেন, সো ওনাদের তেমন একটা সমস্যা হয় না, উনি হয়তো বা হলেও কেয়ার করেন না। তো ডক্টর ব্রুস বেক ওটা জানতেন। তো ব্রুস বেক ওখানে ঘুরতে যান। যেদিন যখন উনি ওখানে পৌঁছালেন, তো ওনার ফ্রেন্ডের যে বাসাটার বর্ণনা সেটা আমি আগে দিয়ে দিই। বাসাটা ছিল একটা 10,000 স্কোয়ার ফিটের বাসার সামনে একটু বাগান বাড়ি, পেছনে হয়তো বা 2,000 স্কোয়ার ফিটের উপর বিল্ডিংটা, বাকি আশেপাশে বাগান। তো ডক্টর ব্রুস বেক আসবেন এই জন্য ওনার ফ্রেন্ড ফ্রন্ট গেটে ওনাদের জন্য ওয়েট করছিলেন। তো ডক্টর ব্রুস বেক অ্যান্ড ওনার ওয়াইফ যখন নামলেন গাড়ি থেকে, তখন উনি তাদেরকে স্বাগত জানালেন। তো ডক্টর ব্রুস বেক অনেকদিন পর বন্ধুর সাথে দেখা, ওর সাথে হাগ করলেন, ভিতরে ঢুকলো। যখন ওরা ভিতরে ঢুকে বাসার দিকে যাচ্ছিলেন, তখন ডক্টর ব্রুস বেক খেয়াল করলেন যে বাগানের মধ্যে একটা মহিলা ফুল কাটছে। তো ডক্টর ব্রুস বেক ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো যে ইজ দ্যাট ইওর অ্যান্ট? ওটা কি তোমার আন্টি? বলেন হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, এখানে তো কেউ নাই। ডক্টর ব্রুস বেক বললো যে আমি ওই যে লেডির কথা বলছি যে ফুল কাটছিল ওখানে, আমি এখন দেখছি না, বাট একটা লেডি ওখানে ফুল কাটছিল। বলে যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইটস ওকে, মেবি তুমি ভুল দেখছো। ওনার ফ্রেন্ড ওনাকে বুঝাতে চাচ্ছিলেন যে কোনো সমস্যা নেই। তো যাই হোক ডক্টর ব্রুস বেক 3 দিনের বাসায় ছিলেন। 3 দিনে তার মোটামুটি এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছিল। লাইক সাপোজ উনি আমাদেরকে বলছিলেন যে যখন উনি চায়ে এক চুমুক চা দিয়ে চাটা টেবিলে রাখলেন, সেকেন্ড চুমুক দিতে গিয়ে দেখলেন যে চাটা নেই। তারপর রাতে ঘুমাতে গেলে উনি সবসময় সিলিং এ, ওনার মনে হতো যে সিলিং এ ঠিক উপরে কেউ হাঁটছে, যেটা খুবই অ্যানোয়িং। এন্ড উনি আরো দেখেছিলেন যে উনি দ্বিতীয় দিন সকালবেলা নিউজ পেপার পড়ছিলেন, তো উনি হঠাৎ করে খেয়াল করলেন যে একটা বাচ্চা দূর থেকে দৌড়ে আসছে বাসায়। ওনার বন্ধুর বাসায় একটা বাচ্চা থাকাটা অস্বাভাবিক, বিকজ ওনার বন্ধুর কোনো ছেলে মেয়ে ছিল না। আর পাশের বাসায় ওনার ফ্রেন্ডের যে কাজিনরা থাকে তাদের কোনো ছোট বাচ্চা নাই। তো জিনিসটা তার কাছে খুবই অস্বাভাবিক লাগলো। তো উনি জানতেন যে এরকম কিছু একটা আছে, তারপরে উনি ওনার গডকে স্মরণ করে রাখলেন, ওখানে ছিলেন। যেহেতু ওনার ক্লোজ ফ্রেন্ড, তো উনি ওনার ফ্রেন্ডের মনে দুঃখ দিতে চান নাই, সেই জন্য 3 দিন কষ্ট করে হলেও ওখানে ছিলেন। তো যেটা হয়, যেদিন উনি চলে আসবেন ওই দিনই অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে। উনি চলে আসার জন্য রেডি হচ্ছেন, আর ফ্লাইট রাতের বেলা। তো তখন আনুমানিক সন্ধ্যা 7টা বাজে, উনি আমাকে যেভাবে বলেছেন যে 7টা বাজে উনি রেডি হচ্ছিলেন। তো হঠাৎ করে খবর আসে যে ওনার ফ্রেন্ডের কাজিনের একটা ক্রিসমাসের দোকান ছিল, যেটা বাসার পাশেই একটা ছোট প্লাজার মতো করে, ওখানে একটা দোকান, ক্রিসমাসের জিনিসপত্র বিক্রি করেন, ওখানে একটা দোকান দেন। তো হঠাৎ করে ওখানে থেকে একটা কল আসে। কলে বলা হচ্ছে যে ওই ওনার কাজিন ওনার ফ্রেন্ডকে বলছে যে দোকানের ভেতরে জিনিসপত্রগুলো নিচে ফ্লোরে পড়ে যাচ্ছে, ড্রয়ারটা খুলে যাচ্ছে, ড্রয়ারের জিনিসপত্র বের হয়ে যাচ্ছে, লাইক উনি কোনোভাবেই সেটা আটকাতে পারছেন না। তো এটা শুনে ডক্টর ব্রুস বেক তিনি অবাক হলেন, ওনার ফ্রেন্ডও অবাক হয়ে গেলেন। তো দুইজন একসাথে দৌড়ে দোকানের দিকে গেলেন। তো দোকানের ভেতরে যখন ঢুকে দেখলেন যে দোকানের যে ক্রিসমাসের জিনিসপত্রগুলো আছে ওগুলো সব মাটিতে পড়া, কোন ফ্লাওয়ার ভাস গুলো ভাঙা, লাইক ড্রয়ার গুলা খোলা, টোটালি একটা মেস ছিল। তো ডক্টর ব্রুস বেক তার ক্যামেরাটা নিয়ে গিয়েছিলেন ওখানে, মোবাইলটা। তো ওনার মোবাইলের ফ্ল্যাশটা অন করা ছিল না, তো
উনি মোবাইল দিয়ে নর্মালি ছবি তুলছেন, বিকজ ওখানে যাওয়ার পর উনি মোবাইল ইউজ করে অনেক ছবি টবি তুলেছেন। তো মোবাইল দিয়ে ওই মেসেজ ছবি তুলতেছিলেন যে হ্যাঁ পড়ে গেছে, জিনিসপত্রগুলো নিচে পড়া, এগুলো সব ছবি তুলছেন। তো ছবি তুলতে তুলতে ওই দোকানের ভিতরে আরেকটা ছোট রুম ছিল যেখানে ওনারা জিনিসপত্র স্টোর করে রাখতো। তো ওই রুমে লাইট অন করতে গিয়ে ডক্টর বেগ দেখলেন যে লাইট অন হচ্ছে না, দ্যাট মিনস লাইটটা নষ্ট। তো উনি অন্ধকারের মধ্যেই 3-4টা স্ন্যাপশট নিলেন, এমনিতেই জাস্ট স্ন্যাপশট। তো তারপর উনি চলে আসলেন, ওটার কোনো সলিউশন হয়নি। পুলিশ আসছে, পুলিশ এসে একটা রিপোর্ট করলো, বাট রিপোর্ট কার জন্য করবে, জিনিসগুলো অটোমেটিক হয়েছে ওনার ফ্রেন্ডের মতে, বিকজ যে এমপ্লয়িটা ভিতরে কাজ করতেছিল ওর সামনে জিনিসগুলো হয়েছে। তো ডক্টর ব্রুস বেক তখন সেই রাতে ব্যাক করলেন ফ্লোরিডার। উনি যখন ব্যাক করলেন তার 2-3 দিন উনি ওই ছবিগুলো দেখলেন না। তো তৃতীয় চতুর্থ দিন উনি ওনার কম্পিউটারে বসে ছবিগুলোর মোবাইল থেকে কম্পিউটারে নিলেন, ল্যাপটপে নিলেন, নিয়ে তো উনি ওনার ওই ভ্যাকেশনের ছবিগুলো দেখতে থাকলেন, যে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন ওই সব ছবিগুলো উনি দেখতে থাকলেন। তো দেখতে দেখতে হঠাৎ করে ওই স্টোরের ছবিটা চলে আসে। তো স্টোরের ছবিগুলো যখন উনি দেখলেন তখনই অ্যাকচুয়ালি উনি নিজেকে আর কোনো কন্ট্রোল করতে পারলেন না যে উনি কি দেখছেন। যে প্রথমে উনি ঢোকার সময় পুরো স্টোরি একটা ছবি তুলেছিলেন। তো স্টোরের সামনে একটা ল্যাম্প পোস্ট, উনি দেখলেন যে ল্যাম্প পোস্টের পাশেই একটা আলো। ছবিতে যখন উনি জুম করলেন তখন দেখলেন যে একটা আলো, জাস্ট একটা আলো। ওই আলোটা আসার কোনো কারণ ছিল না, জানে না কেন আসছে, বিকজ ওনার ফ্ল্যাশ অন করা ছিল না। তারপর উনি আমি বলেছিলাম যে অন্ধকার ঘরের ভিতরে উনি কয়েকটা স্ন্যাপশট নিয়েছিলেন, তার থেকে 2টা ছবি উনি অনেক রিকোয়েস্টের পর আমাকে দিলেন। তো ছবিগুলো যখন জুম করলেন উনি একটা ছবিতে দেখলেন যে সবকিছু অন্ধকার, শুধু লেফট টপে একটা রেড লাইট জ্বালানো, লাইটের পাশে একটা ফেস, খুবই আবছা, জুম করলে দেখা যায়। আর থার্ড যে ছবিটা উনি দেখলেন ওইটা সবচেয়ে ফ্রিকি ছিল, যে একটা ফেস, জাস্ট 2টা চোখ দেখা যাচ্ছে একটা ছোট বাচ্চার মতো। তো উনি যখন এই জিনিসটা দেখলেন উনি প্রচন্ড ভয় পেলেন। ওনার ওয়াইফকে ডাকলেন, দেখালেন, ওনারা দুজনই ভয় পেলেন, সাথে সাথে ওনার বন্ধুকে কল দিয়ে ব্যাপারটা জানালেন। তো এরপরে তার কিছু সমস্যা হয়েছিল, বাট আমি আরেকদিন আপনাদেরকে এটা বলবো। এই ছিল ডক্টর ব্রুস বেকের এক্সপেরিয়েন্স। তো বাংলাদেশের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Bhoot FM, the night comes alive with Gramophone. সো আজকে রাতটা আমাদের সাথে আপনাদের আরেকটু বেশি জেগে থাকতে হবে, এটাই আশা করবো। আপনারা জেগে থাকবেন, সেটা করবেন আমাদের জন্য। যাই হোক, আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। টাকার যে বিষয়টা বলছিলাম, এই ঘটনাটা কিন্তু ভয় পাবেন কিনা জানি না, তবে খুব অদ্ভুত। এরকম ঘটনা আগে কখনো শুনেছি বলে আমার তো মনে হয় না। আমরা ঘটনাটা শুনে ফেলি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ, আমি আসছি শ্যামলী থেকে, ঢাকা শ্যামলী থেকে। আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু বলেন, আপনি কোথায় পড়াশোনা করেছেন? প্রথমে ধন্যবাদ রাসেল ভাই আপনাকে, এবং মাসুম ভাইকে ধন্যবাদ। দিয়ে আমি বলছি, আমার ব্যাকগ্রাউন্ড হলো আমি মূলত নোয়াখালীর ছেলে, ছোটবেলায় নোয়াখালীর ছিলাম। এরপর আমার বয়স যখন 8 বছর তখন আমি চট্টগ্রাম লেখাপড়ার জন্য চলে যাই, সেখানে আমি লেখাপড়া করছি 4 বছর। তারপর আবার আমি ঘটনাক্রমে নোয়াখালীতে লেখাপড়া করি। কিসে পড়াশোনা করেছেন? আমি চট্টগ্রামে লেখাপড়া করছি মাদ্রাসাতে। ওকে, হাফিজিয়া মাদ্রাসা। তার মানে আপনি নিজেও অনেক কিছু জানেন, রাইট? হ্যাঁ। ওকে, আপনার ঘটনা শুনি আমরা। আমার ঘটনাটা হলো, আসলে আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করি তখন তো ছোট, আমার 8-9 বছর বয়স ছিল। ওই বয়সে আমি সেখানে লেখাপড়া করি। তাছাড়া আমরা 3 ভাই 1 বোন। আমার 2 ভাই তখন চট্টগ্রামে, ওখানে 16 শহর পাশে, অল্প ডিফারেন্স। আমার মাদ্রাসা থেকে ওখানে থাকেন, ওখানে কাজকর্ম করতেন। আমি চট্টগ্রাম ফয়েজ লেক, এখন যে চিড়িয়াখানা এবং ফয়েজ লেক, তার পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় লেখাপড়া করতাম, নুরিয়া কমপ্লেক্স। তো ভাইয়ারা আমাকে প্রতি সপ্তাহে পাকে দেখা যেত, কোনো সপ্তাহে মিস হতো, ওনাদের কাজের চাপ থাকলে, বা 1 সপ্তাহ পর আসতেন, এসে আমাকে দেখাশোনা করে যেতেন এবং আমার খরচের জন্য কিছু টাকা দিতেন। আচ্ছা। তো সেটা অনেক আগের কথা, তো আসলে খরচের টাকাটার পরিমাণ হয়তো 10 টাকা, 15 টাকা, 20 টাকা এভাবে দিতেন। তো দেখা গেছে আমি পুরো সপ্তাহ খরচ করার পর সপ্তাহ শেষে এসে আমার পকেট খালি হয়ে যেত। তখন একটু আপসেট হয়ে থাকতাম, এখানে মা বাবা নাই, কেউ নাই, একা আছি, ইচ্ছে মতো খরচ করতে পারতেছি না, বা একটা খাওয়ার জিনিস মন চালো, অন্যরা খাচ্ছে, আমি খেতে পারতেছি না, এভাবে আমি একটু আপসেট হয়ে বসে থাকতাম। আচ্ছা। তো এই ঘটনাটা হলো, একদিন আমি এরকম বিকেলবেলা আসর নামাজের পরে, আগে একটু রাস্তায় বলিনি, সেটা হলো মাদ্রাসাটা আমাদের যেটা ছিল পাহাড়ি অঞ্চল তো চট্টগ্রাম, আমাদের মাদ্রাসাটা ছিল 3 স্তরে।
নিচে একদম যেটা গ্রাউন্ড ফ্লোর নিচে যেটা সেটা মাদ্রাসা ভবন, আবাসিক ভবন এগুলো ছিল। তার থেকে একটু উপরে 15-20 হাত উপরে পাহাড়ের উপরে ছিল মসজিদ এবং মাজার। তার পাশে আরেকটা পাহাড় রয়েছে আরো উঁচু সেটা। আচ্ছা, তো আমি বিকালবেলা সাধারণত মসজিদের সামনে বসে আছি, বসে বসে চিন্তা করতেছি টাকা নাই, কিছু খেতে পারতেছি না, খারাপ লাগতেছে। এমন সময় আমার কাছে হঠাৎ মনে হলো যেন তার পাশেই মসজিদের পাশে একটু খালি স্পেস আছে, ওই স্পেসটাতে গেলে আমি কিছু টাকা পয়সা পাবো বা আমার খরচের টাকাটা এখানে আছে বলে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এটা আসলে কল্পনা মানুষ যেভাবে করে সেভাবে মনে হঠাৎ করে আপনার মাথায় আসে যে এখানে টাকা আপনি পাবেন এরকম কিছু? হ্যাঁ, হঠাৎ এরকম কিছু হঠাৎ করে মাথায় আসে? তার আগে পর্যন্ত আপনি ওটা নিয়ে কিচ্ছু ভাবছিলেন না? কখন আমি এটা নিয়ে আমি ভাবতেছিলাম আমার টাকা নেই, আমার খরচ করতে পারতেছি না। আচ্ছা, পরে যেভাবে ভাবা তখন আমি চিন্তা করছি টাকা ওখানে পাবো, আর একটু 15-20 সামনে আমি এগিয়ে গেলাম, যাওয়ার পরে ওখানে ঘুরতেছি, টাকা পাবো, টাকা আছে মনে হচ্ছে, দেখতেছি না। হঠাৎ একটু বাতাসের সাথে দেখলাম যে একটা 2 টাকার নোট বাতাসে একটু নড়ে উঠলো। তখন আমার চিন্তা এবং বাস্তবতার সাথে মিল পেলাম যে হ্যাঁ এই টাকাটাই মনে হয় আমি পাচ্ছি, এই টাকাটাই আমার জন্য। আমি গিয়ে টাকাটা নিলাম, নিয়ে টাকাটা আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা, না কেউ নাই। আমাদের ওই মাদ্রাসাতে তখনও 200-র উপরে ছাত্র আছে, কেউ আমার পাশে না, সবাই নিচে মাঠে খেলা করতেছে। আমি টাকাটা আস্তে পকেটে নিলাম, নিয়ে আমি ওখান থেকে সোজা হেঁটে সিঁড়ি নিচে নামলাম। নিচে নেমে আমি আমাদের ওখানে যে গেট লোক আছে তাকে বলে আমি বাইরে গেলাম, 2 টাকার আমি খরচ করলাম। এবং সেখানে আমার 2জন কাজিন ছিল, ওদেরকে আমি কিছু তাদের সাথে শেয়ার করলাম না। আমার চিন্তা হলো যদি আমি ওদেরকে বলি ওরাও বলবে যে হ্যাঁ তুমি 2 টাকা তো পেয়েছো, এটা দিয়ে কিছু কিনেছো, আমরা সহ খেয়ে একসাথে, এই জন্য আমি তাদের সাথে শেয়ার করলাম না। ঠিক ওটা খেয়ে আমি আছি আমার মতো, এই নিয়ে আমি আর চিন্তা করছি না, 2 টাকা পেয়েছি, খরচ করেছি। নেক্সট ডে ঠিক একই টাইম আসর নামাজের পরে সবাই খেলা করতেছে, আমি বসে বসে চিন্তা করতেছি আজকে তো আমার আবার খরচের টাকা নেই। সেম একইভাবে আমার কল্পনার মতো মনে হচ্ছে হ্যাঁ আমার জন্য ওখানে তো টাকা আছে, কতবার কি আসবে সেটা জানি না। আমি আবার হেঁটে ওখানে গেলাম, গিয়ে দেখি যে ঠিক ওইভাবে একটু খোঁজাখুঁজি পরে এক জায়গাতে 2 টাকার একটা নোট পড়ে আছে। আমি নিলাম, নিয়ে আগের দিনের মতো খরচ করলাম, খেলাম যখন যেটা মন চাচ্ছে। এবার আমি মোটামুটি রেগুলার পাওয়া শুরু করছি। এখন এবার পেতে পেতে কিছুদিন পেলাম, পাওয়ার পরে দেখি যে আরেকদিন আমি এবার যাওয়ার পরে দেখি যে 5 টাকার একটা নোট, 5 টাকা নিলাম, খরচ করলাম। এখন আমার ভাইয়ারা আসলে তাদেরকে আর আমি চাপ দিয়ে টাকার কথা বলি না, কারণ আমার তো খরচের টাকা এখান থেকে চলে যাচ্ছে, আপনি পেয়ে যাচ্ছে। এবং আমার যে 2জন কাজিন আছে তারা আমাকে সবসময় বলে তুই টাকা পাস কর। আমি বললাম ভাইয়ারা আসে আমাকে টাকা দিয়ে আমি খরচ করি, তাদের সাথে কিন্তু আমি স্বীকার করি না। আচ্ছা, পরে 5 টাকা পেলাম, খরচ করতেছি, এভাবে আবার 5 টাকা করে কন্টিনিউ আমি পেয়ে যাচ্ছি। সময়ের ব্যবধানে সেটা হয়তো 2-4 মাস পাওয়ার পর 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা এভাবে আমি পাওয়া শুরু করছি। আচ্ছা, এবং আমি খুব সুন্দরভাবে টাকা আমার খরচ চলতেছে। এবং আমার স্পষ্ট খেয়াল আছে তখন আমি এখান থেকে টাকা জমিয়ে আমার আম্মুর জন্য টাকা পাঠাইছি চিঠির ভিতরে, চিঠির খামে করে। আচ্ছা, টাকা পাঠানোর পর আমার আম্মা খুশি তো হয়েছেন এবং জিজ্ঞেস করলেন তুমি তোমার 2-1 টাকা থেকে কি কেন দরকার? উনি কিন্তু এটা জানতেন আমার ভাইয়ারা আমাকে টাকা দিচ্ছে খরচের জন্য। আচ্ছা, তাহলে তুমি এখান থেকে কেন টাকা পাঠাইছো? আমি বললাম হ্যাঁ পাঠাইছি, আমার হিসাব তো হলো আমি আমার যা প্রয়োজন তা খরচ করে টাকাটা পাঠাইছি। খুবই অদ্ভুত ঘটনা কিন্তু এটা, মানে এবার আমি 3 বছর ওখানে বাবা টাকা পেয়েছি, লাস্ট ওখানে আমি 100-200 টাকাও পেয়েছি। 3 বছর পরে হঠাৎ আমার বড় ভাইয়া বললো আমাদেরকে দেশে যেতে হবে। কেন ভাইয়া? আমার বড় ভাই এখনো চট্টগ্রাম আছেন, মোহাম্মদ ওমর ফারুক 16 শহরে থাকেন। উনি তখন যে ডিপার্টে ছিলেন এখন একই ডিপার্টে আছেন। তো উনি আমাকে বললো চট্টগ্রাম থেকে বললো যে আমরা নোয়াখালী চলে যাবো, চলো। কেন? বললো বাবা অসুস্থ। তো আমরা আমার মেজো ভাই ছিলেন, আমরা 3 ভাই চট্টগ্রাম থেকে চলে আসছি। এসে দেখি যে বাবা স্ট্রোক করছেন, হসপিটালে ভর্তি। বাবাকে দেখলাম, দেখে আমরা বাড়িতে আসলাম। আসার পরে তখন ফ্যামিলির সিদ্ধান্ত হলো ঠিক ঈদের আগ মুহূর্তে বাবার স্ট্রোকটা হয়েছে। ঈদ চাঁদ আমাদের শেষ হলো, শেষ হওয়ার পরে তখন ফ্যামিলির সিদ্ধান্ত হলো আমি আর চট্টগ্রাম যাওয়ার দরকার নেই, আমাকে নোয়াখালীতে আমাদের পাশের গ্রামে একটা মাদ্রাসা আছে ওখানে ভর্তি করা হবে। কারণটা হলো আমার 2 ভাই তখন চট্টগ্রাম, বাবা অসুস্থ হয়ে গেলেন, ফ্যামিলিতে বাজার শহরে দেখার জন্য তো একজন লোক প্রয়োজন আছে। সেই হিসেবে সিদ্ধান্ত নিলেন, নিয়ে আমাকে ভর্তি করে দিলেন। কিছুদিন পরেই ভর্তি হওয়ার কিছুদিন পরে আমি আবার যখন টাকার জন্য আমার অভাবটা আমি ফিল করতেছি, তখন আমার কাছে মনে হচ্ছে তখন আমরা একটা পুরান বাড়িতে থাকতাম যৌথ চাচাদের সাথে মিলে। এখন আমরা আলাদা একটু পাশে এসে নতুন বাড়ি করছি। ওই জায়গাটা তখন সম্পূর্ণ অনাবাদী ছিল, ফাঁকা ছিল এবং ওখানে মানুষ দিনও খুব কম যেতেন। বড় একটা তাল গাছ ছিল, ওটাকে সবার ভিতরে বয় ছিল তাল গাছে কিছু আছে এটা চিন্তা করে কিন্তু ওখানে কেউ যেত না, গেল দিনে 2-1 জন একসাথে যেত। তো আমি
আমার কাছে ওই চট্টগ্রামের মতোই মনে হচ্ছে ওখানে গেলে আমি টাকা পাবো। এখন ঠিক আমাদের যে ঘর থেকে অল্প পূর্ব পাশে এখনো ওটা ফাঁকা পড়ে আছে, ওই জায়গাতে গেলে আমি কিছু টাকা পাবো, এটা চিন্তা করে আমি আস্তে আস্তে, আমার কিন্তু আর ভয় করতেছে না, আমি হেঁটে ঠিক ওইদিকে যাচ্ছি। গিয়ে ওখানে দেখি যে 50 টাকার নোট একটা পড়ে আছে, একটু বাতাসে, আমি যে খুঁজতেছি বাতাসে একটু নড়তেছে, তখন আমি নোটটা নিলাম। মানে আপনি বলছিলেন যে আপনাকে ওই আকর্ষণ করার জন্য একটা বলতে গেলে যে একটু কাঁপে, না হলে তো সমান পড়ে থাকলে হয়তো আমি খেয়াল করতে পারবেন না, এই জন্য এটা কাঁপে। এটা আমার ধারণা, আমাকে আকর্ষণ করার জন্য বা আমার দৃষ্টিটার দিকে যাওয়ার জন্য। আপনি যেটা বলছেন এগুলো বিশ্বাস করা খুব কঠিন, কিন্তু আমি কিন্তু এগুলো কখনো আমার ফ্রেন্ডদের সাথে একদম ক্লোজ না হলে কারোর সাথে শেয়ার করিনি। এটা আমার কাছে মনে হয় এগুলো অদ্ভুত কথা, কিভাবে মানুষ বিশ্বাস করবে, বললে হয়তো আমাকে বলবো যে বানিয়ে কিছু মিথ্যা কথা বলতেছে। এই জন্য আমি আর কারোর সাথে, শুধু আমার ফ্যামিলির সাথে শেয়ার করছি, ফ্যামিলির সবাই জানে। ওখানে যাওয়ার পর আমি 50 টাকা পেলাম, পেয়ে আমি আমার মতো খরচ করতেছি। ঠিক আবার হয়তো 1-2 দিন পরে, তখন আর ডেলি টাকার প্রয়োজন ছিল না, 1-2 দিন পরে প্রয়োজন হচ্ছে, আবার ওখানে টাকা পাচ্ছি। এভাবে যখন আমি পাচ্ছি, পেতে পেতে সেখানে লাস্ট আমার স্পষ্ট খেয়াল আছে আমি 1000 টাকা পর্যন্ত পেয়েছি। ওরে বাবা, ওই সময় তো 1000 টাকা অনেক। হ্যাঁ, 1000 টাকার নোট ছিল না, 2টা 500 টাকার নোট। আচ্ছা, এভাবে পেতাম। তো আমি বেশ এভাবে পাচ্ছি, পেয়ে খরচ করতেছি। একদিন হলো কি, আমি অসুস্থ হলাম, আমার প্রচুর জ্বর। আমার ভাইয়ারা 2জন চট্টগ্রাম, বাবা আবার কন্ট্রাক্টর ছিলেন, তো উনি স্ট্রোকের পর একটু সুস্থ হয়েছেন, উনি সার্কিল কামালপুর একটা স্কুলের কন্ট্রাক্টরে পেয়েছেন, ওখানে চলে গেছেন। এখন আমাকে দেশে সাধারণ ডাক্তার দিয়ে হয়তো নাপা প্যারাসিটামল জাতীয় কিছু ট্যাবলেট খাওয়াচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমার বাড়িতে বোন এবং মা হতাশ, কি করবে, ডাক্তার দেখাতে পারতেছে না ভালো। তো আমি রাত্রে সন্ধ্যার পর 9টা-10টা বাজে, তখন আমি বললাম যে আম্মু আমি বাথরুমে যাব। আমার বললো ওকে। তখন আমি বাথরুমে গেলাম, গ্রামের বাড়ি তো, আমার ঘরের বাহিরে ছিল বাথরুমটা। আমি সেখান থেকে বের হয়ে আসলাম, এসে দেখতেছি আমার ঘরের সামনে, আরেকটু কাছে বলে রাখি, সেটা হলো আমাদের ওই পুরান বাড়িতে তখন আমার চাচারা সহ আমরা 4-5টা ফ্যামিলি থাকতাম। আমার ঘরের পাশে 4-5 হাতের ডিফারেন্স আর একটা ঘর রয়েছে। তো ওই ঘরের সামনে, আমার ঘরের সামনে একটা জায়গাতে কে বা কাহারা সেটা আমি বুঝতে পারতেছি না, দেখতেছি সাধারণত নাস্তার ট্রে গুলো যেভাবে হয় ওরকম একটা ট্রেতে করে অনেকগুলো টাকা ভান্ডিল করা গোছানো অবস্থা নিয়ে দাঁড়িয়ে আছে। মুখ দেখতে পাচ্ছেন আপনি? সেই যে যিনি দাঁড়িয়ে আছেন তাকে মুখ দেখতে পাচ্ছিলেন না? ক্লিয়ার কিছু বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে একটা মানুষের মতোই, কিন্তু টাকাটা একদম স্পষ্ট, টাকা এবং টাকা, হ্যাঁ ট্রেটা একদম স্পষ্ট, আমি বুঝতে পারতেছি এখানে টাকা নিয়ে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মুকে বললাম, আম্মু দেখেন আপনি তো আমার ওষুধের টাকা দিতে পারতেছেন না, আমার জন্য টাকা নিয়ে আসছে। তখন ওনাদেরকে এর আগে 1-2 বার বলা হয়েছে, পাকে পাকে বলছে আমি এবার টাকা পাই। তো আম্মুর ভিতরে একটা ধারণা ছিল এই টাকাগুলো হয়তো ওই যে খারাপ জিন ভূত এগুলো আমাকে দিচ্ছে, টাকার লোভ দেখে একদিন আমার ক্ষতি করে ফেলবে বা আমাকে নিয়ে যাবে, এরকম কিছু আম্মুর ভিতরে ভয় ছিল। আম্মু আমাকে হাত ধরে বললো চল ঘরে চল, এখানে কিসের টাকা? বললাম আম্মু ছায়ান টাকা আছে, আমি টাকাগুলো নেই। আম্মু বললো না তোমার ওদিকে যাওয়ার দরকার নেই, কত আমার থেকে 8 থেকে 10 হাজার ডিফারেন্সে টাকাটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আম্মুকে বললাম, পর আম্মু আমাদের মধ্যে দুজনের মতো কথা কথা হচ্ছে, আমি বললাম আম্মু আসতে বলেন, সে কাকারা শুনলে তারা টাকাগুলো ভাগ যাবে, টাকাগুলো নিয়ে যাবে। আম্মু আমাকে কোনোভাবেই টাকার কাছে যেতে দিচ্ছেন না, এবং আমি খুব জোর করছি, খুব শক্তি দিচ্ছি গিয়ে টাকাগুলো আমার নিতেই হবে, এতগুলো টাকা। তো তখন তো আর আন্দাজ করতে পারিনি, এখন বুঝতে পারতেছি, এখনকার হিসেবে বুঝতেছি মেবি ওখানে 1-1.5 লাখ 2 লাখ টাকার কম হবে না, এই পরিমাণ টাকা ছিল সেখানে। আম্মু আমাকে খুব জোর করে ঘরের দিকে টেনে নিয়ে আসছেন, এবং উনি যে খারাপ জিন বা ভূত এটাকে ট্রিট করে কিছু গালাগালি দিচ্ছেন, সাউদি পিটাবেন, এ করবেন সে করবেন, আমার পিছনে যদি বাবা আসে আমার ক্ষতি করতে চেষ্টা করে, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন। আমি বলতেছি আম্মু আপনি চুপ করেন, এবং আমি দেখতেছি টাকাগুলো আম্মু যখনই তাদেরকে কটূক্তি করতেছেন বা তাদের সাথে রাবিব করতেছেন, তখন টাকাগুলো আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছে। আমি আম্মুকে বলতেছি আম্মু আপনি চুপ করেন, টাকাগুলো তো চলে যাচ্ছে। আম্মু বললো যা কিসের টাকা চলে যাক, তুমি আবার এই টাকার দিকে তাকাও কেন, যাক চলে যাক। আমি অনেক রিকোয়েস্ট করছি রাসেল ভাই, আমার কাছে তখনই মনে হচ্ছে আমি আসলে একটা টাকার ভান্ডার হেরে ফেলতেছি। আম্মু আমাকে নিতে দিলেন না, চলে গেলেন। যাওয়ার পরে আর আমাকে ঘরে এনে শোয়াই দিলেন, আমি শুয়ে আছি, যে বাবা অসুস্থ, জ্বর, শারীরিকভাবে দুর্বল, শুয়ে আছি। পরের দিন সকালে আম্মুকে বলতেছি এতগুলো টাকা নিয়ে আসছে, আপনি আমাকে দিলেন না। বললো কিসের টাকা? আমি বললাম এভাবে টাকা ছিল, আপনি আমাকে তো নিতে দেন নাই। আসলে এখন আম্মুকে পাকে পাকে বলি
আজকে যদি আপনি সেই ব্যবহারটা না করতেন তাহলে তো হয়তো আজকে এখন আমি টাকাগুলো পেতে থাকতাম। আচ্ছা, আপনার ওই দিনের পর থেকে আপনি আর কোনোদিন আপনার মনেও আসেনি যে এই টাকাগুলো অমুক জায়গায় আছে, বা কোনোদিন আপনি আর টাকা পান নাই ওই দিনের ঘটনার পর? তার মানে কি ব্যাপারটা এরকম যে কেউ জানতো না বলে আপনি পেতেন, হঠাৎ করে যখন কারোর সাথে শেয়ার করলেন এবং দুইজন মিলে একসঙ্গে আসলেন, তারপর থেকে জিনিসটা হারিয়ে গেল? না, এরকম কিছু না রাসেল ভাই। কারণ হলো আমি এর আগেও কিন্তু আমার আম্মুকে বলছিলাম আমি চট্টগ্রামও টাকা পেয়েছি, নোয়াখালীও টাকা পাচ্ছি, যার কারণে আম্মু ধারণা জমছে খারাপ কোন জিন অথবা ভূত আমাকে টাকা দিয়ে লোভ দেখাচ্ছে, সময়ের লোভ আমাকে তুলে নিয়ে চলে যাবে। গ্রামের মানুষ, আগের দিনের মানুষ, তাদের ধারণাটা এইভাবে ছিল। তো আম্মুকে বলা পরেও তো উনি জানতেন, জানার পরেও তো আমার টাকাটা নিয়ে আসতে আবার আমার ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, তো আম্মু, আমার মনে হয় সেটা আম্মু যে ব্যবহারগুলো করছিলেন, এই ব্যবহারগুলো তার যে আমাকে টাকা দিত, মেবি আমার যতটুকু দাঁড়ান এরকম জিনের কাজ হবে। কারণ কোরআনে তো বলা আছে জিন এবং ইনসান, ভূত পেট নিয়ে আমরা যাই বলি, জাত তো একটা ইনসান এবং জিনে সম্ভবত আমাকে টাকাটা দিতেন আমার সাইড অনুযায়ী। আর আপনি একটা জিনিস দেখেন রাসেল ভাই, আমি খুব অবাক হচ্ছি, 2 টাকা থেকে শুরু করছি পাওয়াটা, সেটা আমি 1000 টাকা নোট পেয়েছি এবং লাখ লাখ টাকার অফার পেয়ে সেটা আমি হারিয়ে ফেলেছি। এবং মানে এটা খুবই অদ্ভুত ব্যাপার, বিশ্বাস করা খুব শক্ত। আমি আরেকটা জিনিস বলছি যে আপনি যদি এরকম হতো যে টাকাটা আপনি পাচ্ছেন, আসলে এটা পুরোপুরি আপনার কল্পনা, তাহলে আপনি আবার খামের মধ্যে করে আপনার মাকে সেই টাকা পাঠালেন কিভাবে? তিনিও তো টাকাটা পেলেন, অফকোর্স তিনিও সেই টাকা খরচ করেছেন, রাইট? এবং আপনি নিশ্চয়ই সেই টাকাগুলো নিয়ে দোকানে গেছেন, সেই টাকাগুলো নিয়ে জিনিসপত্র কিনেছেন, খরচ করেছি, খেয়েছি। এবং আমার কাজিনা আমাকে প্রশ্ন করতে, তুমি টাকা কই পাও? আমার ভাইয়েরা দিচ্ছে। আবার তাদের কোনো ভাই ছিল না চট্টগ্রামে, তো হয়তো আমার ভাই যদি আমাকে 20 টাকা দিতেন, তাদেরকে দিতেন 5 টাকা। তো এসব আমার টাকা বেশি, আমি বেশি খরচ করতে পারি। তো এরকম লাস্টটা ওই যে আমার মনে হয় আমি যে তাদেরকে খারাপ ব্যবহারটা অলমোস্ট কাছাকাছি। দেখুন, ভয় লাগে কিনা আমরা শুরুতেই কথা বলবো আমাদের প্রথম অতিথির সাথে। আপনার নামটা একটু বলবেন প্লিজ। আরজু ভাই। আচ্ছা, আমি আরজু, মিরপুর থেকে এসেছি। ওকে, ধন্যবাদ রাসেল ভাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি একটা জিনিস আমাকে প্লিজ একটু বলবেন কাইন্ডলি, যে আপনি বলছিলেন যে ওখানে নানান রকমের এরকম এক্সপেরিয়েন্স প্রতিনিয়তই আপনাদের হতে থাকে, এবং আপনি যখন স্টুডেন্ট, তখন তো আপনি স্টুডেন্ট ছিলেন যখন প্রথম এক্সপেরিয়েন্স করেন আপনার ঘরের জানালা দিয়ে কিছু একটা, না হ্যাঁ সেটাই, মানে জানালা থেকে এক্স্যাক্টলি। আমরা ওই ঘটনাটা একটু শুনি। ওকে, ফাইন। আমি যখন ক্লাস 6 বা 7 এ পড়ি, তখন 1993 বা 4 এর কাহিনী বলতেছি। তো আমার রুমটার পাশে ছিল, মানে ওখানে একদম খোলা জায়গা ছিল, ওখানে অনেক কিছু দেখা যেত খোলা। তো পাশেই ধরেন একটু পাশেই গাছ টাছ ছিল আর কি। তো আমি যেটা দেখতাম, অনেক রাত পর্যন্ত পড়তাম, তো পড়ার সময় দেখতাম যে হঠাৎ করে একদিন আমার খেয়াল হলো যে আমার পাশ দিয়ে বেশ কিছু দূরে একটা হঠাৎ করে কিছু একটা চলে গেল। আচ্ছা, হ্যাঁ, চলে গেল। তো আমি প্রথমে খেয়াল করতে পারিনি, তো সেকেন্ড টাইমে যখন একটু মনোযোগ দিয়ে কি গেল তো দেখি, তো দেখার সময় দেখলাম যে বেশ বড় একটা, মানে বানরের মতন আমার কাছে মনে হয়েছে, এটা ধূসর রঙের একটা ইয়া ছিল তার গায়ে। হ্যাঁ, তো মনে হলো যে এরকম একটা কিছু গেল বানরের মতো। সেকেন্ড টাইম যখন আমি দেখলাম ভালো করে, তখন দেখলাম না, একটা বানরের বড় একটা লেজ আছে, তো আমাকে ক্রস করে। এইটা আমি ফার্স্ট যখন দেখলাম, তো তারপরে হয়তো কি আমি অনেক দুঃস্বপ্ন দেখতাম। হ্যাঁ, আমার তো অনেক ভয় লাগতো দুঃস্বপ্নগুলো দেখতাম। স্বপ্নগুলো কেমন ছিল? এরকম ছিল, সেগুলো ধরেন আমি দেখতে পাচ্ছি যে আমাকে কেউ একজন ডেকে একদম নদীর পাড়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি যেতে যাচ্ছি না, জোর করে নিয়ে যাচ্ছে, আমি যেতে চাচ্ছি না। তখন দৌড় পড়তে পড়তে গিয়ে দেখতাম যে আমি ঘেমে উঠে গেছি ঘুম থেকে। তো বেসিক্যালি এরকম হয়তো, তো আমি কিছুদিন ইউজ টু হয়ে যাই এটার পরে। তো একদিন যেটা হইলো সেটা হচ্ছে, তো আমি শুয়ে আছি গরমের দিন, জানলাটা খোলা, তো হঠাৎ করে দেখা গেল যে আমার গায়ে একটা মানে ঠান্ডা বাতাস আসতেছে। হ্যাঁ, আমার গায়ে লাগতেছে বাতাসটা। তো ভোরের দিকে 4টা 5টা 4টা 4:30 হবে, তো এরকম সময় তো আমি ঘুম ভেঙে গেল, তাকে দেখলাম যে ঠিক আমার বিছানায়, আমার বালিশে, ইনফ্যাক্ট আমার বালিশে কেউ একজন শুয়ে আছে, ওর নিঃশ্বাসটা আমার গায়ে পড়তেছে। ও মাই গড! তো নিঃশ্বাসটা যখন পড়তেছে, তো তখন আমি চেয়ে দেখি যে আমার বালিশে একটা চিকন একজন বুড়া করে মানুষ, আমার এখনো মনে আছে, চিকন, নাকটা অনেক চিকন, তো আমার দিকে তাকায় আছে। আমি প্রথমে চোখ বন্ধ করে ফেলি, চোখ বন্ধ করার পরে আবার যখন তাকাই, তো দেখা গেল যে না, স্টিল সে শুয়ে আছে এবং আমার দিকে কড়া ভাবে তাকায় আছে। এটা আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার নিশ্চয়ই না, এবং এই ভদ্রলোককে নিশ্চয়ই আপনি এর আগে কোনোদিন না 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 স্টিল আমি ওনাকে কোনো সময় দেখিও নাই। তো এটা ওনার পাঞ্জাবিটা ছিল অ্যাশ কালার, এরকম আমার এতটুকু মনে আছে। তো এটা করার পর তো আমি খুব ভয় পেয়ে যাই, স্বাভাবিক, এবং ভয় পেয়ে আমি দৌড়ে আম্মার রুমে চলে যাই। তো সকালবেলা আমি বলি যে এরকম আমি খুব ভয় পাইছি, তো এইরকম আমি দেখেছি। হ্যাঁ, তো আমার বড় ভাইয়া যে আছে, তো ও আবার
বলছে তুই কি দেখছিস, এটা তো এরকম হতে পারে না। তো ও আবার কয়েকদিন পর মেহমান আসার জন্য ও আবার ওই রুমে স্টে করে, আমার রুমে আর কি। তো স্টে করার পরে সকালবেলায় ও উঠে মানে খুব গম্ভীর। আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো বললো যে এরকম যে আমি তো একটা কিছু দেখছি। কি দেখছো? যে এরকম খুব বুড়া মতন, মাথায় টুপি আছে, ও বললো সেটা একটা ছোট বাচ্চা নিয়ে ঠিক ভোরের সময়, আমি যেটা সময় সেই সময়টা দেখেছি 4টা থেকে 5টার মধ্যে, ওই সময় জানলা দিয়ে ওই বুড়া আর ছেলেটা ওকে ক্রস করে একবার যায়, মানে খাটের এই পাশে আসে, আবার ক্রস করে ওই পাশে যায়। তো এরকম চলতেছে। তো ওইটা দেখে ও খুব ভয় পেয়ে যায়। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো এটা আমাকে বলে, এটা আমাদেরকে বলে যে এরকম ও কিছু দেখতেছে। ইনফ্যাক্ট কয়েকদিন পরে আব্বাও আমার রুমে, ওই রুমেটায় থাকে। তো আব্বা কিন্তু সকালবেলায় মানে বলে যে কি দেখেছে সেটা বলে না, বাট সে যে ভয় পেয়েছে সেটা বলে যে আমি একটা কিছু দেখে ভয় পেয়েছি এই রুমে। বাট কি দেখেছে হয়তো আমরা ভয় পাবো বলে আমাদের সাথে শেয়ার করে না। তো এরকমই ছিল আর কি ওই সময়টা। তো এই রুমটা নিয়ে আরেকটু আমি বলি রাসেল ভাই, এটা হচ্ছে আমার ব্রাদার ইন ল ছোট ছিল তখন, 13-14 বছর বা তাজবি। তো ও কি করেছে, ও আমার ওই রুমে শুয়েছিল একদিন রাতের বেলা। তো আসার পরে সকালবেলা আমাকে বলছে ভাইয়া তুমি আমাদের জানলা ধরে টানাটানি করেছো হাত। তো আমি বললাম তো এটা কিন্তু কোনোভাবে সম্ভব না, জানলার বাইরে তো কিছুই নেই, আর ওখানে দাঁড়ানোর কোনো স্টে করার মতন কোনো জায়গাও না যে স্টে করে ওখানে দাঁড়ানো যাবে। আমি বললাম না, এটা তো হতে পারে না। আমার ওয়াইফকে বললাম যে এটা ও কি বলতেছে, এটা তো হইতে পারে না। ও তো বলতেছে ছোট, না না এরকম তো তুমি টানতেছো না, আমি টানি। এইটা ঘটনার পরে কিছুদিন, এই লাস্ট জুনে, যেটা এই বছরের জুনে যেটা হয়েছে, সেটা আসলে খুবই ভয়াবহ। আমি মানে খুবই ভয় পাইছি এটাতে। আমার বেবি যেটা 5 years old, তো ও মানে জুনের 28-29 তারিখে, আমার ডেটটা মনে আছে। তো ওই রাতে 2টার সময় কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে। তো এলাকায় একটা হয়তো বা খুব মেজর একটা প্রবলেমের জন্য তো আস্তে আস্তে আমার আইপিএস এরিয়াটাও শেষ হয়ে গেছিল। তো ভোরের বেলা আমি ওই রুমটায় তো আমার বেবিটাকে নিয়ে মানে বাতাস আসতেছে, জানলা খোলা, তো এরকম শুয়ে আছি। ও একটা সোফা শুয়ে আছে জানলার বরাবর, আর আমি তার ঠিক পাশেই একটা সোফার মধ্যে হেলান দিয়ে আছি। তো ও ঘুমায় নাই, আমি বাতাস করতেছি, খুব গরম, জুন মাসের গরম। তো ইনফ্যাক্ট ও আমাকে হঠাৎ করে বলতেছে যে বাবা দেখো একটা জানালার পাশে কি জানি একটা দাঁড়ায় আছে, একটা মানুষের মতন, আমাকে দেখো 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 বাবা দেখো, এটা বলতেছে। আমার হঠাৎ করে সে কি দেখতেছো বলছে, যে মানুষের যে জানালার পাশে যে দাঁড়ায় আছে। আমি ওদিকে না তাকায় ওকে তো তুলে নিয়ে একদম বেডরুমে চলে আসছি। আসার পরে ওয়াইফকে বললাম, তো ওয়াইফ তো আজকে বুঝতে পারছে যে এটা কি, দোয়া পরে দিল। সকালবেলা জিজ্ঞেস করেছি যে বাবা তুমি কি দেখেছিল? তোর বাবা যে এরকম একটা মানুষের মতন বড় গোল একজন, চোখগুলা লাল লাল উঠতেছিল, মানে ও বলছে মানুষটা উঠতেছিল। ইনফ্যাক্ট ওর এখনো মনে আছে। 5 বছরের বাচ্চা, মানে সেটা হচ্ছে মানে একটু ছোট হলে হয়তো তার হচ্ছে ইমাজিন করে কোনো কিছু বলতে পারে বা এমনিতে, কিন্তু 5 বছরের বাচ্চার জন্য আবার কোনো কিছু বানিয়ে ওইভাবে বলাটা না না না, ও যে সিরিয়াসলি বলছে সেটা বোঝা গেছে। এবং ও তো ভয় পায়নি, ও জিনিসটা বুঝতে পারেনি যে সামথিং কি একটা হইতেই পারে এরকম। এবং আপনি জানেনই মানে এই বাসাতে আগে থেকে অনেক কাহিনী আছে। এবং আমি খুব অবাক হয়েছিলাম অফ এয়ারে যখন আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি যখন এই ঘটনাগুলো ফেস করছেন, আপনি বলেন যে বিয়ের পরে আপনি বাসার উপরের তলায় উঠে এসেছেন এবং 3 তলায় চলে এসেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে ওই রুমটার কোনো কিছু করেননি, আপনারা কোনো সমাধান করেননি। আপনি বলছিলেন, খুব অবাক হয়েছি আমি, যে না আমার অভ্যাস হয়ে গিয়েছিল, আসলে ইউজড হয়ে গেছে। কারণ আমরা তো ওই বৃদ্ধ লোক রেগুলার আপনার সাথে এখানে এসে মানে শুয়ে আছেন, বুঝতে পারছেন যে পাশে কেউ আছে, কিন্তু আপনি তখন পরে ভাবছেন যে এটা ছাড়া কোনো উপায় নাই, আপনি এইভাবেই। সালে পাক হানাদার বাহিনী নাকি এই চায়ের দোকানে নৃশংসভাবে হত্যা করেছিল জিয়াদ হাসান পাপন, গৌরীপুর, ময়মনসিংহ। এই ছিল ঘটনা, এবং আশা করছি যে ঘটনাটি আপনাদের অনেকেরই ভালো লেগেছে। এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের অতিথির কাছে, এবং আমাদের অতিথি এই মুহূর্তে আছেন আফনান ভাই। আশা করছি যে তার কাছ থেকে একটা চমৎকার ঘটনা আমরা শুনব। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার যে জেলা রাজবাড়ির গোয়ালন্দ নামক একটা জায়গা আছে, তো সেখান থেকে ঘটনাটা।
তো গোয়ালন্দ যেই রেল স্টেশনটা রয়েছে সেটা অনেক আগে থেকেই রেল স্টেশনটা, বিশেষ করে মানে দর্শনার পরে যখন মানে আমাদের এই অঞ্চলে রেলটা শুরু হয় তখন এটা মানে গোয়ালন্দ পর্যন্ত সম্প্রসারিত হয়। বিশেষ করে পদ্মা নদীর মাঝে উপন্যাসে রাসেল ভাই আমরা যদি পড়ি সেখানে আমরা দেখতে পারবো ওই সময় কিন্তু ওই গোয়ালন্দর থেকে রেলে কিন্তু ইলিশ মাছ সেই কলকাতা পর্যন্ত যেত, মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই বর্ণনা আছে। তো ওই সময় গোয়ালন্দের যেই রেল স্টেশনটা ওই সময় অনেক জাঁকজমকপূর্ণ ছিল আর কি। তখন দৌলতদিয়া পর্যন্ত রেল লাইন বর্তমানে যেটা সেটা তখনও আসেনি আর কি। তো যদিও ঘটনাটা 1978 সালের ঘটনা, আমি ওই সময় এখন ফিরে যাচ্ছি। যার সাথে ঘটনাটি ঘটেছিল ওনার নাম হচ্ছে বজলুর রশিদ। তো সাধারণত গ্রাম অঞ্চলে নামগুলো মানে উচ্চারণের সুবিধার্থে মানুষ তাদের সুবিধা মতো করে উচ্চারণ করে। তো রশিদ নামটা সবাই রসু বলে তাকে ডাকতো। তো উনি পেশায় ছিল কুলি, যেহেতু ওই সময় গোয়ালন্দ স্টেশন রেল স্টেশনটা অনেক ব্যস্ততম একটা জায়গা ছিল। আর এখন যে নদীটা অনেক দূরে সরে গেছে, যারা ওদিক আসা যাওয়া করেন সেটা দৌলতদিয়া পর্যন্ত সরে গেছে, আগে কিন্তু নদীটা অত ইসে ছিল না, ওই গোয়ালন্দর কাছাকাছি ছিল, একদম ওখানে মানে কাছে ছিল। তো ওই সময় রেল স্টেশনে যে সময় মালগুলো নামতো উনি সেগুলো মানে কুলি যেহেতু ছিল উনি মাল আনা নেওয়া করতো। তো ওই সময় সেই চুয়াডাঙ্গা, দর্শনা ওখান থেকে রেলগাড়িগুলো আসতো, বিশেষ করে শাটল ট্রেনগুলো আসতো, সকালে আসতো আবার রাতে আসতো, এরকম দুটো ট্রেন চলাফেরা করতো ওই সময়। তো একদিন উনি সকালে দেখে যে একটি লোক বসে আছে রেল স্টেশনে, তো কারোর সাথে কথা বলছে না, খুব মন টন খারাপ করে বসে আছে। তো উনি প্রথম দিকে তেমন কোনো পাত্তা দেন না, কেন এরকম অনেক লোকই সেখানে আসে যায়, এটা তার পাত্তা দেওয়ার কথাও নয়। তো দেখে যে পরে যখন দুপুরবেলা আসে দেখে যে একই জায়গায় লোকটা বসে আছে, আবার বিকালে যখন আসে একই জায়গায় বসে আছে। তখন উনি তাকে গিয়ে বলে যে আপনি কোথা থেকে আসছেন, সারাদিন দেখি একই জায়গায় বসা। তো উনি কোনো কথার উত্তর দেয় না। তো ইশারায় যতটুকু উত্তর দিল তাতে উনি বুঝতে পারলেন, মানে রসু বা বজলুর রশিদ বা রশিদ আর কি, যে উনি হয়তো কথা বলতে পারেন না, এতটুকু আর কি মনে হলো। তো উনি ইশারা ইঙ্গিতে বুঝালেন যে উনি শাটল ট্রেনের জন্য অপেক্ষা করছেন, সন্ধ্যায় যে ট্রেনটা আসবে ওটা আবার রাতে ছেড়ে যাবে, তো উনি ওই রাতের ট্রেনে চলে যাবেন। তো এতটুকু বুঝালেন, মানে সেই ইশারা ইঙ্গিতে বুঝালো। তো আসল ভাই সন্ধ্যার সময় যে ট্রেনটা আসবে সে ট্রেনটা একটু দেরি হয়ে গেছিল। তো ট্রেনটা আসার পরে ওই যখন মালামাল গুলো ট্রেন থেকে নামানো হচ্ছিল, তো ওই রসু সাহেব উনি হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শুনলেন, যে সবাই বলতে সেই রেলে কাটা পড়েছে, রেলে কাটা পড়েছে। তো উনি তাড়াতাড়ি করে ওখানে গিয়ে দেখলেন ওই যে লোকটা সকাল থেকে বসেছিল ওখানে, ওই লোকটি সম্ভবত রেল ক্রস করতে গিয়ে বা কোনো কারণে পার হওয়ার সময় উনি ওখানে কাটা পড়ে মারা গেছে। আর তখন হচ্ছে ভাই রাজবাড়ী জেলাটা তখন হয়নি, তখন বৃহত্তর ফরিদপুরের অংশ ছিল রাজবাড়ী। তখন ওই পুলিশ ওখান থেকে মানে লাশটা ফরিদপুরে নিয়ে যায়, তখন পোস্টমর্টেম করে আবার ওখানে, যেহেতু ওখানে ওই স্পটে মৃত্যু হয়েছে, তখন আবার এখানে ফেরত দেওয়া হয়। আর আসলে ভাই ওই রসু ভাই কিন্তু একটা কাজ করতো, সেটা হলো যে সেই কুলি পেশার পাশাপাশি যদি কখনো কোনো লোক মারা যেত আশেপাশে কয়েকটা গ্রামের মধ্যে, তো উনি এই লাশটা গোসল দিতেন আর কি। এটা ওনার একটা প্রফেশনের মতো উনি একটা নিয়ে নিয়েছিলেন আর কি। তো স্বাভাবিকভাবে উনি যেহেতু এই কাজে অভ্যস্ত, তো ওইখান থেকে দায়িত্ব পড়লো, গোয়ালন্দ থানা থেকে তাকেই দায়িত্ব দেওয়া হলো, তুমি লাশটা গোসল করিয়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। তো উনি যথারীতি গোসল করালেন। রাসেল ভাই যখন ওই লোকটা কাটা পড়েছিল ওনার পকেটে ওনার কোনো ঠিকানা পাওয়া যায়নি, মানে এমনি যতটুকু সার্চ করা হয়েছিল কোনো ঠিকানা পাওয়া যায়নি, এই জন্য সেটা বেওয়ারিশ হিসাবে শনাক্ত করা হয়েছিল। তো যখন মানে উনি গোসল করাতে যাবেন তখন হঠাৎ করে ওনার কোমরের কাছ থেকে একটা ছবি উনি পান। তো ছবিতে দেখা যায় যে উনি, ওনার ফ্যামিলি, ওনার স্ত্রী এবং ওনার একটা সন্তানের ছবি আছে, ওনার একটা ছেলের ছবি আছে। তো ওই ছবিটা উনি রেখে দিয়েছিলেন, কারণ ওইটা আবার কোনো ঠিকানা ছিল না, উনি কিভাবে ওইটা একটা স্মৃতি হিসাবে রেখে দেন এটা ওনার কাছে। তো ওনাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার সপ্তাহখানেক পর হঠাৎ উনি যখন রাতের বেলা বাড়িতে যেতেন, তো প্রায়শই নির্জন জায়গায় যখন চলে আসতেন হঠাৎ দেখতেন যে ওই যে লোকটি কাটা পড়েছিল উনি দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে ওই রসুকে ডাকছে। তো উনি তো প্রথম দিকে প্রচন্ড ভয় পেতেন, তাড়াতাড়ি করে বাসায় গিয়ে মানে ফিট হয়ে যেতেন। তো এইরকম ঘটনা রাসেল ভাই যখন সবসময় ঘটতে থাকলো, তখন উনি প্রথম দিকে বাসায় বলতেন, সবাই বলতেন যে এটা মনের ভুল। কিন্তু যখন এটা সবসময় ঘটতে থাকলো
তখন বাসার লোকজন এবং উনি আস্তে আস্তে কাবু হয়ে যাচ্ছিলেন, কারণ তো কুলি ছিলেন, ওনার শরীরের শক্তি সামর্থ্য প্রয়োজন মালামাল টানার জন্য, কিন্তু আস্তে আস্তে কাবু হয়ে যাচ্ছে, উনি মালও টানতে পারছিলেন না দুর্বলতার কারণে। তখন উনি বিভিন্ন হুজুরের কাছে যান, ঝাড়ফুঁক করেন, তাবিজ নেন, দেখা যায় কিছুদিনের জন্য বন্ধ থাকে সেটা, কিন্তু আবার উনি দেখেন, বলে আবার আমি দেখছি, আমাকে ডাকে, আমাকে কি জন্য বলতে চাই, এরকম বলে শুধু। আচ্ছা, এখন রাসেল ভাই মানে ওনার বাড়িতে একটা সমস্যা সৃষ্টি হলো, সেটা হলো রাতের বেলা হঠাৎ উনি দেখতেন, কারণ আমাদের কিন্তু রাসেল ভাই আমরা মাঝে মাঝে দেয়ালে কিন্তু ঘরের মধ্যে রাতের বেলা টিকটিকি দেখি, ঘরের মধ্যে টিকটিকি ঘুরে বেড়ায়। তো উনি দেখেন যে অত্যন্ত বড় আকৃতির কিছু টিকটিকি ওনার ঘরের মধ্যে ঘুরে বেড়ায় মাঝে মাঝে, এবং অস্বাভাবিক রকমের বড়, ওটাকে টিকটিকি বলা যায় না, বড় রকমের গৈশবের আকৃতির এরকম আর কি। তো ওনারা এটা দেখে খুব ভয় পেতেন, ওনার স্ত্রীও এটা দেখতেন, ভয় পেতেন, কিন্তু লোকজন যখন আসতো চিৎকার শুনে দেখে যে কিছুই নেই। তো এমনও হয়েছে রাসেল ভাই, উনি ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে দেখে ওনার বুকের উপরে ওই বড় আকারের টিকটিকিটা বসে আছে। এইরকম বিষয় যখন ঘটতে থাকলো, তারপর রাসেল ভাই কি হলো, মানে অনেক বড় আকৃতির ইঁদুর, যেটা সাধারণত অত বড় আকৃতির ইঁদুর হয় না কখনো, এটা ওনার ঘরের বিরুদ্ধে ঘোরাফেরা করত। এরকম ওনারা দেখি প্রায়শই এই বিষয়গুলো দেখে ওনারা ভয় পেতেন। একবার ওনার স্ত্রী তো এই বিষয়টা ভয় পেয়ে, মানে এত ভয় পেয়েছিলেন বিষয়টা দেখে, বিশেষ করে ইঁদুর দেখে, যে উনি কিন্তু অনেকদিন কথাই বলতে পারেননি, মানে ওনার জবান বন্ধ হয়ে গেছে, অনেক ঝাড়ফুঁক করে সেটা করা হয়েছে। কিন্তু আসলে ভাই যতই ঝাড়ফুঁক করা হোক না কেন, ওই রসু মিয়া যে লোকটাকে দেখতেন, এই লোকটাকে উনি দেখতেই থাকেন, এবং উনি খালি বলতে থাকেন তাকে যেন কি যেন বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারে না। রাসেল ভাই এরকম কিন্তু যখন উনি অভ্যস্ত হয়ে গেলেন, তখন আর কিন্তু একটা সময় উনি ভয় পেতেন না, উনি আস্তে আস্তে এটাতে অভ্যস্ত হয়ে যান। তারপরে উনি একদিন চিন্তা করলেন যে এই লোকটার কাছ থেকে আমি একটা ছবি পেয়েছিলাম, তো আমার মনে হয় যে এই ছবিটার একটা রহস্য উনি বলতে চাচ্ছে, তার কাছে মনে হয়। তো তখন ওই ছবিটা উনি নিয়ে করেন, এবং যতদূর মানে উনি স্মরণ করার চেষ্টা করেন যে এই লোকটি কোথা থেকে এসেছিল। উনি যতদূর ইশারা করেছিলেন ওনার মনে পড়ে যে কুষ্টিয়ার ওই পাশে। তো উনি চিন্তা করেন ট্রেনটা যেহেতু চুয়াডাঙ্গা থেকে আসে, হয়তো উনি চুয়াডাঙ্গা থেকে আসতে পারেন, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই উনি সেই মানে চুয়াডাঙ্গাতে চলে যান। চুয়াডাঙ্গাতে চলে যে ওই ছবি প্রায় 20 বছর পরে, রাসেল ভাই 20 বছর না, 19 বছর পর, 1997 সালে উনি চুয়াডাঙ্গাতে যান। চুয়াডাঙ্গাতে যাওয়ার পরে চুয়াডাঙ্গা সদরের নেমে যখন অনেক প্রবীণ কোন লোককে উনি দেখাতেন, সাথে সাথেই লোক চিনে ফেলেছে, মানে বেশ কয়েকজন চিনে ফেলেছে যে এটা কার ছবি। তখন বলে যে এই লোকটা তো আমরা চিনি, কিন্তু অনেকদিন আগে মানে বাড়ি থেকে রাগ করে চলে গেছিল, কিন্তু পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি, এই ছবি আপনি কোথায় পেলেন? তখন এটা বলে, তখন তার ফ্যামিলির সাথে যা দেখা করে, দেখা যায় হ্যাঁ ওনার স্ত্রী আছে, ওনার সন্তানও আছে, অনেক বড় হয়ে গেছে সন্তান। তো তাদের কাছে বিষয়টা বলে যে তাদের বাবার এই সাথে এই ঘটনা ঘটছিল, একটা অ্যাক্সিডেন্টে, যদি রাগ করে এসেছিল, পরে হয়তো চলে যাবে পরের ট্রেনে, কিন্তু সেটা যেতে পারেনি, একটা দুর্ঘটনা ঘটে গেছিল রাসেল ভাই। তো রাসেল ভাই ঘটনাটা এখানে সমাপ্ত হয়ে যেতে পারত, কিন্তু যখন ওনার ফ্যামিলির কাছে উনি যেটা বলেন, তখন কিন্তু রাসেল ভাই এই যে দীর্ঘ প্রায় 19 বছর ধরে উনি যে এই যে লোকটাকে দেখতো, এই দেখতো যে লোকটা কিছু বলতে চাচ্ছে, তখন এরপরে উনি আবারও তাকে দেখা শুরু করে এবং দেখে যে না, লোকটা কিছু বলতে চাচ্ছে না, লোকটা এখন শুধু দেখে ওনাকে দিকে তাকে খালি হাসে, ওই মৃত লোক তাকে দেখে হাসে, কিছু বলতে চায় না। তখন উনি বিভিন্ন লোকের কাছে শেয়ার করতেন যে ওই লোকটাকে দেখি, এখনো আমি দেখি, কিন্তু লোকটা এখন কিছু বলে না, বলতে চায় না, খালি আমাকে দেখে হাসে, কিছুই বলতে চায় না। এটাই ওনার অভিব্যক্তি, ওই মৃত ব্যক্তির অভিব্যক্তি। তো 1998 সালে যখন ওই যে বড় একটা বন্যা হইল, তখন ওই গলন্দর ওখানে তো পানিতে হয়ে গেছিল, তখন ওই রসু সাহেব যিনি, ওনার আবার ওই বন্যার কারণে অনেক রোগের প্রকোপ ছড়িয়ে পড়ে, ওনার ডায়রিয়াতে আক্রান্ত হন, 98 সালে ডায়রিয়াতে মারা যান। তো রাসেল ভাই ওনার সাথে এই যে প্রায় 20 বছর ধরে যে মৃত ব্যক্তিকে উনি দেখতেন, এটা আসলে কেন দেখতেন, অনেক তাবিজ কবজ করে এটা কি করেন, তারপরে যে বড় বড় টিকটিকি, তারপরে বড় ইঁদুর ঘরের মধ্যে, তো এই বিষয়গুলো কিন্তু আজও রহস্য রয়ে গেছে। তো ওনার মৃত্যুর পরে ওনার ফ্যামিলি হয়, আর ওটার স্টাইলটা একটু ভিন্ন রকম হয়, দুইটা পার্ট থাকে জানালায়, দুইটা পার্ট আপনি খুলতে পারবেন, আর এটা আংটা থাকে, আংটা দিয়ে আটকায় রাখতে হয় যাতে মানে বাতাসে যাতে না লেগে যায়। তো জানালা একটা পার্ট হঠাৎ করে খুলে যায়, খুলে যাওয়ার পর আমরা মানে একটু চমকে যাই, জানালা হঠাৎ মানে এমনি এমনি খুলে গেল কিভাবে। তারপর একটু তাকাই দেখি যে জানালার পাশে, ঠিক পাশেই একটা মানুষ দাঁড়ায় আছে, মানুষের অবয়ব আর চোখটা লাল। আচ্ছা।
লাল একটা চোখ মানে তাকায় আছে আমার সবার দিকে, আমাদের সবার দিকে তাকায় আছে। আমরা দেখে একটু মানে চমকিত হয়ে যায়, মানে কি এটা, মানে কি দাঁড়ায় আছে। আমরা প্রথমে ভাবছি হয়তো কোনো মানুষ আমাদেরকে ভয় দেখাচ্ছে, কারণ এখানে পাশে গ্রাম ছিল, গ্রামের মানুষ কোয়ার্টারে আসতো, তারা বিভিন্ন জিনিস নিত এখান থেকে, ফলমূল নিত, আরো মানে মানুষের মাঝে মাঝে মানুষের ক্ষতিও করার চেষ্টা করতো, তারা বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যেত আর কি। তো আমরা ভাবি ওই রকম কেউ হয়তো আমাদেরকে ভয় দেখাচ্ছে। তা আমরা আন্টি উঠে বলেন, এই আপনি কে, আপনি এখানে কি চান? তো উনি একটু সাহস দেখানোর ট্রাই করেন আর কি। তো ওনার কথায় মানে কোনো পরিবর্তন হয় না, উনি যে দাঁড়াই আছে। তো উনি পরে কি করে বেডের নিচের থেকে একটা বটি আছে, রান্না বান্না করা যে বটিটা নিয়ে উঠে দেখেন যে এটা দিয়ে মারবো, আপনি এখান থেকে যান নাহলে মারবো। কিন্তু কোনো পরিবর্তন হয় না, লোকটা দাঁড়াই আছে এখানে। তো তখন আমি তখন ছোট, আমি 6 এ পড়ি, আমার তো খুব একটা বয়স না, আমিও মানে বুঝতেছিলাম ব্যাপারটা কি হচ্ছে। আমি একটু ভয় পাই, আর আম্মু তো এমনিতেই ভয়ে মানে বেডে বসে আছেন, আম্মু আর নড়াচড়া করতেছেন না। তো ওই লোকটা তো দাঁড়ায় আছে, আমরাও মানে একবার মাঝে মাঝে মানে দেখাচ্ছি যে লোকটা চলে যেতে, আমরা সাহস দেখাচ্ছি, কিন্তু কাজ হচ্ছে না, লোকটা দাঁড়াই আছে। আর যে আংটাটা ছিল ওইখানে জানালার পাশে, ওই আংটাটা মানে জাস্ট আওয়াজ করতেছে, মানে কেউ যদি হাত দিয়ে নাড়ায় আংটাটা এরকম নাড়ায়, এরকম আওয়াজ করতেছে আংটাটা, মানে মনে হচ্ছে যে কেউ এটা টান দিয়ে খুলে নিয়ে আসবে, এটা সে দেখতে পারতেছে না। আর মানুষটা সেখানে দাঁড়াই আছে। এভাবে করতে করতে তখন রাত 3টা বাজে 4টা বাজে, মানে কোনো মানে খেয়ালই নাই। তো এভাবে আমরা ভয়ে সময় কাটতেছি, আমরাও বসে আছি বেডের মধ্যে, আমরা নড়াচড়া করতে পারতেছি না, আর ওর দিকেও তাকায় আছি, ও আমাদের দিকে তাকায় আছে। এভাবে করতে করতে পরে ফজর আজান পড়ে যায়। তারপর ফজর আজান পড়ার পর সে হঠাৎ করে মানে বেনিশ হয়ে যায়, নাই হয়ে যায়, আর নাই এখানে। ওকে, অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে এমডি দোলন ইসলাম আমাদের সাথে আছেন, নুসরাত মালা আছেন আমাদের সঙ্গে আছেন